তাহলে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 1 এ দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং ইন অ্যাকশনে আমি তো কিছুদিন আগে বললাম কি পড়াইছি একটা তারপর একটু সবাইকে করি। তাহলে আমাদের যে ভাইভাতে কি কি হবে এগুলো কিন্তু বলতেছি, ঠিক আছে? অনেকে আবার বলতে পারে কি কি আসবে, আমি তো বলতেছি, ঠিক আছে? যেগুলো আমরা সব পড়াইছি, থ্রি অ্যাক্টিভিটিস, তারপর হু ইজ অ্যাকাউন্টিং ডাটা, ঠিক আছে? দেখতেছো তো সবাই না? ইথিক্স পড়াইছি, তারপরে তোমার ইংলিশ, তারপরে যে গ্যাপ পড়িয়েছি, হ্যাঁ, তারপরে কস্ট প্রিন্সিপাল পড়েছি, মানিটারি ইউনিট অ্যাজাম্পশন, ইকোনমিক অ্যাজাম্পশন, ফর্মস অফ বিজনেস, ওনারশিপ এগুলো পড়াইলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে প্রথম ব্যাপারটা হচ্ছে কি, আমি আবারও বলি, অ্যাকাউন্টিং এর তিনটা কাজ, থ্রি অ্যাক্টিভিটিস অ্যাকাউন্টিং। আমরা বলছি না অ্যাকাউন্টিং এর তিনটা কাজ। প্রথম কাজ কি? আইডেন্টিফিকেশন। দ্বিতীয় কাজ হচ্ছে রেকর্ডিং। এই যে তিনটা কাজ, থ্রি অ্যাক্টিভিটিস অ্যাকাউন্টিং এর তিনটা কাজ, ঠিক আছে? প্রথমটা হচ্ছে আইডেন্টিফিকেশন, দ্বিতীয়টা হচ্ছে রেকর্ডিং, আর তৃতীয়টা হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে? তাহলে আইডেন্টিফিকেশনে প্রথম যে কাজগুলো হয় এটা হচ্ছে কি, চার্ট অফ অ্যাকাউন্ট। মনে আছে কারো? চার্ট অফ অ্যাকাউন্ট, ওই যে চার্ট অফ অ্যাকাউন্ট মানে কি, তোমার অ্যাসেট, লায়াবিলিটি, ইউনিভার্সিটি, তারপরে ইনকাম, এক্সপেন্স, এগুলা সমস্ত গুলোর আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট আছে। এগুলো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। এগুলা তোমরা যারা সায়েন্স বা আর্টস থেকে আসছো এগুলা শিখতে বলছিলাম, ঠিক আছে? তারপর দ্বিতীয় কাজ হচ্ছে রেকর্ডিং। রেকর্ডিং এ আমরা কি শিখলাম, যে তুমি যে সমস্ত ট্রানজাকশন গুলো যে হলো এগুলো রেকর্ড করতে হবে না, তো ডেবিট বসাবো না ক্রেডিট বসাবো, হ্যাঁ, এগুলা শিখছি। এগুলা শিখতে, রেকর্ডিং শিখতে গিয়ে আমরা চ্যাপ্টার 2 পড়িয়েছি, হ্যাঁ, বা অনেক কিছু অংশ আছে। আর কমিউনিকেশনে হচ্ছে যে তোমার অ্যাজ পার গ্যাপ অনুসারে যে 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, এলএলসি, ইনকাম স্টেটমেন্ট, ইউনিভার্সিটি স্টেটমেন্ট, তারপর ক্যাশ ফ্লো, নোট ডিসক্লোজার, এগুলা তৈরি করার পরে এগুলা দিয়ে তুমি কমিউনিকেট করবা। তাহলে এই কাজটা হলো কমিউনিকেশন, ঠিক আছে? তাহলে আমরা রেকর্ডিং এ যে কাজটা করছি, হ্যাঁ, বলবা বাবা আমার রেকর্ডিং আমরা কি করছি, আমরা প্রথম শিখছি যে অ্যাকাউন্ট কাকে বলে, হ্যাঁ, অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্ট কাকে বলে শিখলাম। অ্যাকাউন্ট হচ্ছে record of increases or decreases any asset, liability, liability, expense, income, এগুলা বাড়া এবং কমার রেকর্ডটাকে কি বলা হয়, কি তোমার অ্যাকাউন্ট। তারপরে যে কোন একটা অ্যাকাউন্টের কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, যদি পরীক্ষা আসছে হোয়াট ইজ ডেবিট হোয়াট ইজ ক্রেডিট, আমরা কি লিখবো, ডেবিট লেফট সাইড অফ অ্যাকাউন্ট ইজ ডেবিট, রাইট সাইড অফ অ্যাকাউন্ট ইজ ক্রেডিট। তা মনে বলতে না, হ্যাঁ, ডেবিট ক্রেডিট জিজ্ঞেস করলে এটা বলতে হবে। আচ্ছা, তারপরে আমরা রেকর্ডিং এ আরো শিখলাম বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং যেটা স্ক্রিনে দেখতেছি পরীক্ষা আসতে পারো, রাইট ডাউন দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। তখন তোমরা কি লিখবা, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুয়াল টু, অনেক ছাত্ররা লেখে কি অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ইকুয়াল টু, যোগ বিয়োগ এগুলো কিছু লেখে না, এটা একটা ইকুয়েশন, সমীকরণ, তাই না? প্রবলেম আমরা যে পড়ছি না, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, ওরকমই একটা অ্যাকাউন্টিং এর সমীকরণ, ঠিক আছে? তোমার সমস্ত হিসাব এই একটা কোথায় চলে আসবে, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রেকর্ডিং এ আমরা পড়ছি না হোয়াট ইজ ডেবিট হোয়াট ইজ ক্রেডিট, লেফট সাইড অফ অ্যাকাউন্ট ইজ ডেবিট, রাইট সাইড অফ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এই সমীকরণের লেফট সাইড কি অ্যাসেট না, অ্যাসেট আমরা যা শিখছি চার্ট অফ অ্যাকাউন্টে, বিল্ডিং, ল্যান্ড, ফার্নিচার, ফিচার, ক্যাশ, ব্যাংক, মনে আছে না আমাদের? এগুলা সব কি হবে, নরমাল ব্যালেন্স কি হবে, ডেবিট। এখন এগুলা বাড়লে
হবে কমপ্লিট ক্রেডিট হবে যে কোনো একটা অ্যাকাউন্টে, ঠিক আছে? ডেবিট ক্রেডিট রেকর্ডিং এর সিস্টেমে যেটা ছিল। আর লাইবিলিটি ধরেন কি অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবল আমরা শিখছি, তাই না? অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবল। তাহলে লাইবিলিটি ধরেন অ্যাকাউন্টস লাইবিলিটি বাড়লে কি হবে? উল্টো হবে, অ্যাসেটের উল্টা। লাইবিলিটি বা এই সাইডে লাইবিলিটি আর উল্টা কিন্তু হচ্ছে ক্রেডিট সাইড, ঠিক আছে? রাইট সাইডের অ্যাকাউন্ট, ঠিক আছে? তার মানে এগুলা বাড়লে ক্রেডিট হবে, লাইবিলিটি আর উল্টা লাইবিলিটি হচ্ছে অ্যাকাউন্টস এটা বাড়লে হবে ক্রেডিট, কমলে হবে ডেবিট। ওনার সিকিউরিটি উদাহরণ কি শিখছি? ক্যাপিটাল। ওনার সিকিউরিটি বাড়লে কি হবে? ক্রেডিট, কমলে ডেবিট। মনে আছে তো না? তাহলে দেখো এই যে মেসেজের উদাহরণ আমরা এগুলো শিখছি। আমি যে ক্যাশ মানে আমি বলতেছি আমরা তো আমাদের অ্যাকাউন্টিং এর প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফিকেশন, ঠিক আছে? আইডেন্টিফিকেশনে কি কাজ হয়? চার্ট অফ অ্যাকাউন্ট শেখানো যে মেসেজের আন্ডারে কি কি অ্যাকাউন্ট আছে, অনেক আছে না, ল্যান্ড, বিল্ডিং, ক্যাশ, এগুলো অনেক আমি শিখছি না এগুলা। আর লাইবিলিটি আন্ডারে কি কি শিখছি? নরমাল যেটা আসবে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, যে লোন আর কি, ব্যাংকের লোন, ক্রেডিটর, আরো অনেক কিছু আমরা চার্ট অফ অ্যাকাউন্ট শিখছি, আমি অল্প অল্প করে বলতেছি, ঠিক আছে? আর ইউনিভার্সিটি আন্ডারে আমি পড়ছি কি ক্যাপিটাল, তাই না? তাইলে আমরা হোয়াট ইজ ডেবিট, হোয়াট ইজ ক্রেডিট, লেফট সাইড অফ অ্যাকাউন্ট ডেবিট, যে কোনো একটা অ্যাকাউন্টের লেফট মানে কি বাম সাইড গুলো হচ্ছে ডেবিট, আর যে কোনো একটা অ্যাকাউন্টের ডান সাইড হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে ডেবিট ক্রেডিটের সংজ্ঞা, ঠিক আছে? তাহলে আমাদের ইকুয়েশনের বাম সাইড কি অ্যাসেট, অ্যাসেট কি হবে? তাহলে ডেবিট হবে। যত অ্যাসেটের নরমাল ব্যালেন্স তত অ্যাসেট বাড়লে হবে ডেবিট। একটা জানলে তারটা জানবে, তাহলে কমলে কি হবে? ক্রেডিট। অ্যাসেট বাড়লে মানে কি? তুমি একটা কম্পিউটার কিনছো, তাহলে কম্পিউটার নামে একটা অ্যাকাউন্ট খুলবা, খোলার পরে টাকাটা কোন দিকে লিখবা? হ্যাঁ, বাড়লে ডেবিট না, তাহলে ডেবিট সাইডে লিখবা বাম দিকে, ঠিক আছে? আর যদি তুমি কম্পিউটার বিক্রি করে দাও, নষ্ট হয়ে যায় টাকা, তাহলে ওই টাকাটা যত টাকা নষ্ট হয়েছে ওই বিক্রি করছে টাকাটা কম্পিউটার অ্যাকাউন্টে যেহেতু কমে গেছে ডান দিকে পড়বে, রাইট সাইডে, ঠিক আছে? এটাই বলতেছি, ঠিক আছে? আচ্ছা, লাইবিলিটি কি? লাইবিলিটি এরকম অ্যাসেট যত আছে সব একই কাহিনী। আর লাইবিলিটি উদাহরণ আমরা কি শিখছি? অ্যাকাউন্টস এই যারা নতুন জয়েন করতেছে এরা কি এই যে নিচে একটা সমস্যা, আচ্ছা তাহলে আমরা ডেবিট ক্রেডিট মানে লাইবিলিটি হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, তাই না? অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল বাড়লে কি হবে? ক্রেডিট। লাইবিলিটি যত বাড়বে সব ক্রেডিট হবে, তাই না? এটা তো সিস্টেম অনুযায়ী। আর ওনার সিকিউরিটি উদাহরণ হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল যত বাড়বে তত ক্রেডিট হবে, কমলে হবে ডেবিট। ক্লিয়ার সবাই এটা? তারপর আমরা আবার থ্রি গুণ স্যার অনেকে জয়েন করতে পারতেছে না স্যার, ওদেরকে একটু অ্যাডমিট নিয়ে নিলে ভালো হইতো স্যার। এই তো নিচে একটা সমস্যা মানে আমাকে আবার স্ক্রিনশট দিয়ে স্টপ শেয়ারিং। আচ্ছা তাহলে আমরা ওয়ার্ড বলতে চাইলে কি হচ্ছে যে অ্যাসেট সব ডেবিট, অ্যাসেট বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট। তো দেখো তো হচ্ছে আমরা যে করছি বাম সাইড গুলো সব ডেবিট হয়, ডান সাইড গুলো সব ক্রেডিট হয়। তাহলে ইকুয়েশনের বাম সাইড হচ্ছে অ্যাসেট, অ্যাসেট সব ডেবিট, আর লাইবিলিটি আর ওনার সিকিউরিটি কি সব ক্রেডিট, ঠিক আছে? ক্লিয়ার সবাই? হ্যাঁ, এটা হলো রেকর্ডিং এ। আচ্ছা তারপর আমরা থ্রি গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং করছি, তাই না? ওটাতে কি আছে? ওটাতে আছে সমস্ত ট্রানজাকশনগুলো তিনটা অ্যাকাউন্টে ভাগ করা হয়েছে। পরীক্ষা আসতে পারে রাইট ডাউন দ্য থ্রি গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। তখন তোমাকে বলতে হবে হ্যাঁ থ্রি গোল্ডেন রুলস এর তিনটা অ্যাকাউন্ট, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, আর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে ব্যক্তির নামে যে অ্যাকাউন্টগুলো থাকে এগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আর রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে সম্পদ জাতীয় যত হিসাব আছে
পার্টিকুলার রিয়েল অ্যাকাউন্ট। আর নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে নামিক হিসাব, লাভ-লোকসান হিসাব। ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্ট হলে অনেকে শুধু কি থ্রি গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং আসলে এই তিনটা অ্যাকাউন্ট শুধু লেখা দেয়, তিনটা অ্যাকাউন্ট লিখলে হবে না। মেন উদ্দেশ্য হচ্ছে তিনটা অ্যাকাউন্টে কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে। ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্ট হলে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। রিসিভারকে ডেবিট করবা আর যে দিবে তাকে ক্রেডিট করবা। ঠিক আছে? আর রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল মানে সম্পদ জাতীয়, ডেবিট হোয়াট কামস, ক্রেডিট হোয়াট গোস। মানে যা আসবে সম্পদ বাড়লে ডেবিট হবে, সম্পদ কমলে ক্রেডিট হবে। ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আর নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে নামিক হিসাব বা লাভ লোকসান হিসাব। নামিক হিসাব বা লাভ লোকসান হিসাবে তোমার কি যে ডেবিট অল এক্সপেন্স এন্ড লসেস, সমস্ত খরচ এবং লস হচ্ছে তোমার ডেবিট। আর অল ইনকাম এবং রেভিনিউ হচ্ছে ক্রেডিট। ঠিক আছে? তাহলে ক্লিয়ার সবাই? এটা হচ্ছে চ্যাপ্টার 2। আচ্ছা, তাহলে আমরা এখন চ্যাপ্টার 1 এর ওইটাতে চলে যাই। ঠিক আছে? ওটাতে ওই যে ম্যাথ যেটা করবো আমরা, যেগুলো আছে পরীক্ষা 10 নাম্বার যে আছে, যেটা আমাদের টার্গেট। তাহলে এগুলো সবাই পারবো তো, তাই না? খুব একটা তো বেশি কঠিন কিছু না, যেগুলো বললাম এগুলো তোমরা দেখবা দেখা যাবে। আচ্ছা, ম্যাথ করার আগে উনার সিকিউরিটি কখন বাড়ে কখন কমে এটা একটু জানা নেই। উনার সিকিউরিটি আমরা জানি সবাই, তাই না? উনার মানে মালিক, মানে তুমি যে ব্যবসা শুরু করবা তোমার হিসাবগুলো হচ্ছে উনার সিকিউরিটি, মালিকানা সত্তা। হ্যাঁ, এই উনার সিকিউরিটি হচ্ছে ক্যাপিটাল, তাই না? তাহলে তোমার উনার সিকিউরিটি কখন বাড়বে কখন কমবে সেটা বলছি। যত বেশি তুমি ইনভেস্ট করবা ব্যবসা প্রতিষ্ঠানে তত উনার সিকিউরিটি বাড়বে, তাই না? স্বাভাবিক। ক্যাপিটাল তুমি যত বেশি আয় করবে উনার সিকিউরিটি বাড়বে। আর ব্যবসা প্রতিষ্ঠানে যত রেভিনিউ মানে ইনকাম বাড়বে ওই ইনকামের অংশ তো তোমার অ্যাকাউন্টে জমা হবে, তাই না? তাহলে যত বেশি ইনকাম হবে তত বেশি উনার সিকিউরিটি বাড়বে। আর ডিক্রিজ কখন হবে? তুমি যত উইথড্র মানে কি উৎপাদন মালিক যখন পার্সোনাল ইনভেস্টমেন্ট করবে ব্যবসা তত কমবে উনার সিকিউরিটি, সেটা হিসাব। আর ব্যবসা প্রতিষ্ঠানের যত এক্সপেন্স হবে উনার সিকিউরিটি তত কমবে। ঠিক আছে? এটা কেন বলতেছি? এটা আমাদের ম্যাথে লাগবে, কিন্তু এমএস যা করবো ওটা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, আমরা তো জার্নাল গুলো ক্লাসে পড়াইছি না, জার্নালও আসবে 10 নম্বর। ঠিক আছে? জার্নাল আর আজকে যে অ্যানালাইসিস করবে এটা একটা ফরম্যাট আর একটা তোমারই জার্নালের ফরম্যাট আছে তো মনে আছে কেন জার্নালের ফরম্যাট পরে আছে জেনারেল আছে। particulars তারপরে কি ডেবিট ক্রেডিট রেফারেন্সের করতে পারতে আর ডেবিট ক্রেডিট। ঠিক আছে? আর তোমরা প্রথম ডেবিটের কথা লিখবা এবং তারপর ক্রেডিটের কথা লিখবা আর ডাইরেকশন দিবা। আচ্ছা, আমরা ম্যাথটা করে একটু দেখতে সমস্ত পাবো। এই যে এটা হচ্ছে আমরা কি আমরা যে এটা যেটা করাবো এখন তুমি একজন অ্যাকাউন্টেন্ট এটা তো জানতে তোমার হিসাব ঠিক আছে কিনা এটা প্রমাণ করার জন্য যে আমরা অ্যাকাউন্টিং এর ইকুয়েশন করছি না সমীকরণ মনে আছে তো? what is the basic accounting equation of the department? এটা asset equal to liabilities plus net security। আমরা এক বছরে যে হিসাব করব সমস্ত asset গুলো দিয়ে দেব আর সমস্ত liability যোগ করব আর net security যোগ করব। এটা যোগ করব আর সমান টোটাল asset এর সমান। তাহলে বলতেছে টোটাল asset 10 কোটি টাকা। তাহলে হয়তো পুরো liability তোমার 8 কোটি টাকা ব্যাংক থেকে জমা দিয়ে ইনভেস্ট করছো আর লাইব্রেরি ব্যাংক থেকে দিচ্ছে তুমি 8 কোটি টাকা আর নিজে ইনভেস্ট করছো 2 কোটি টাকা। এই হলো 10 কোটি টাকা আছে। ঠিক আছে? প্রসেসটা শেষ। এটা মিলে যদি মিলে যায় ইকুয়েশন তাহলে তোমার হিসাব করতে
সুতরাং এটাকে বলা হয় ক্রিমিনাল অ্যানালাইসিস ক্রিমিনাল কানেক্ট করা ক্রিমিনাল কানেক্ট করব ওই ডেটাটার নাম হচ্ছে ক্রিমিনাল অ্যানালাইসিস এই যে ম্যাথ এরকম থাকে Veron's repair shop was started on May 1 by Nancy. এটা কি ধরনের শপ রিপেয়ার কাজ রিপেয়ার করা ঠিক আছে তাহলে ওদের আমরা শুরুতেই বলি আচ্ছা আমরা রেভিনিউ শিখছি তাই না ইনকাম এটাকে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী রেভিনিউ নাম এক এক রকম তাই না আচ্ছা তাহলে এই কোম্পানির রেভিনিউর নাম কি হবে এটা কি রিপেয়ার শপ তাহলে ওদের রেভিনিউ ইনকামের এটা কি হবে অ্যাকাউন্টে চাইতে নাকি শিক্ষা প্রতিষ্ঠানের রেভিনিউর নাম কি হবে ঢাকা ইউনিভার্সিটির রেভিনিউ কি টিউশন ফি আচ্ছা যে বাটা কোম্পানি আছে ওদের রেভিনিউর নাম সেল প্রোডাকশন ব্যাংক হচ্ছে ইন্টারেস্ট ওখানে নাম হচ্ছে কমিশন এটাকে কোম্পানি ধরে দেয় তাহলে আমাদের আজকের যে ম্যাথটা কি প্রতিষ্ঠান এটার রেভিনিউর নাম কি হবে এটা কি ধরনের কোম্পানি রিপেয়ার করে রিপেয়ার সার্ভিস তার মানে কি সার্ভিস তাহলে যেটা সার্ভিস রেভিনিউ মোবাইল সার্ভিস চার্জ হ্যাঁ সার্ভিস রেভিনিউ মোবাইল কোম্পানি হসপিটাল ওদের এখানে নাম হচ্ছে সার্ভিস পানি খাও আমার কথা শেষ হয়েছে মুখে বললাম পানি তাহলে আমাদের ম্যাথটা আপনারা বেরোজ তুমি চিন্তা করো তোমার নিজের ব্যবসা তাহলে তুমি কিভাবে অ্যাকাউন্টেন্ট হিসেবে হিসাব করবা সেটি আমরা শিখে কিভাবে আমরা ফেস করতে তাহলে তোমার নামই ধরে বেরো এমনি কিন্তু বেরোজ রিপেয়ার শপ এটা রিপেয়ার শপ দিছে ঠিক আছে was started on May we must act by Nancy prepare a table analysis আমাদের কি করতে হবে প্রিপেয়ার করে তৈরি করতে হবে এতে প্ল্যান মানে এতে থেকে আসছে টেবিল এখানে অ্যানালাইসিস করতে হবে অথবা ফলোইং ট্রানজাকশন তোমার নিচে যে ট্রানজাকশন গুলো হচ্ছে ওটা থেকে একটা টেবিল অ্যানালাইসিস ঠিক আছে ক্লিয়ার জি স্যার তাহলে আমাদের টেবিলটা মানে কি টেবিলটা হচ্ছে ওই অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনারশিপ হচ্ছে ওইটাই আমাদের ব্যবহার করতে হবে ওই টেবিলটাই আমরা আজকে শিখেছি এই যে কিছু পর একটা ড্রয়িং করতে আমরা তোমার স্ক্রিনশট দেখতে পাচ্ছ তো নাকি আচ্ছা কি স্যার দেখা যায় আচ্ছা তাহলে আমরা যে টেবিল অ্যানালাইসিস করব টেবিলটা মানে কি বলো তো হ্যালো টেবিল কি স্যার একটা ছক হ্যাঁ টেবিলটা কি হবে আমাদের টেবিলটা কি ইকুয়েশনটা কি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনারশিপ এই হচ্ছে টেবিল জি asset equal to liabilities plus owners तो देखते तो चला जी सर चले আমরা asset এর কি ধরনের কি জানি কি কথা asset এর কি থাকতে পারে asset এর কি অ্যাকাউন্ট থাকতে পারে আসলে আমরা অনেক কোর্স চার্ট অ্যাকাউন্টে অনেক কোর্স বলে না আমাদের এই ক্যাশ তারপর সাপ্লাস হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল এগুলো আমাদের করতে হবে ঠিক আছে
নোটস পেবল, অ্যাকাউন্টস পেবল আর নোটস পেবল। মানে সুবিধা করতে হচ্ছে লোন আছে না, আগে শুধু লোন মানে তুমি লাইব্রেরি মানে কি নাই ব্যাংক থেকে লোন দিচ্ছে, যে অ্যাকাউন্টস পেবল আর নোটস পেবল হচ্ছে একটা হচ্ছে কন্ডিশন ছাড়া লাইব্রেরি অ্যাকাউন্টস পেবল আর বলতে পারছি একটা নোটস আছে পুরো তোমার ইমেজ দিতে হবে হচ্ছে অ্যাকাউন্ট পেবল। আর ব্যাংক থেকে যদি লোন নাও তাহলে কন্ডিশন থাকে এক বছরের জন্য তখন ওই টাকাটা তুমি অ্যাকাউন্টে বসাবা, নোটস পেবল নামে একটা অ্যাকাউন্ট খুলে রেখে দেবে। আর নার্সিং পেবল হচ্ছে ডেবিট। এইটা আমাদের ম্যাথ হয়ে গেল। আমরা প্রথম এর বলতেছে না প্রিপারেটিভ অ্যানালাইসিস of the following transaction মানে for the month of May, May মাসের ট্রানজাকশন দিয়ে তোমাকে টিপিক্যালি রিপোর্ট করে দেবে মানে কি অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস নার্সিং অ্যাকাউন্ট। ঠিক আছে, হ্যাঁ তাহলে তোমাকে এই যে নিচে ট্রানজাকশন মানে কি এটা নাম্বার 1 যেটা এইভাবে পরীক্ষাতে 10টা ট্রানজাকশন থাকে 10 মান। ঠিক আছে, 10টা এই যে নাম্বার 1 নাম্বার 2 হ্যাঁ নাম্বার 3 ঠিক আছে এরকম দেওয়া থাকে। আমরা একটা করে করতেছি আর কি স্লাইডসে, কিন্তু পরীক্ষাতে তোমার এই কোশ্চেনের পরে নিচে নিচে 10টা ট্রানজাকশন দেওয়া থাকবে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এভাবে 10টা ট্রানজাকশন দেওয়া থাকবে। তুমি প্রথমে কি করবে জানো, প্রথমেই তুমি খাতার উপরে খাতাটাকে ল্যান্ডস্কেপ করে নিবা, ল্যান্ডস্কেপ করে নিবা খাতাটাকে। ঠিক আছে, কারণ অনেকগুলো লিখতে হবে তো নম্বরটা, এজন্য ল্যান্ডস্কেপ করে নিবা। তাহলে প্রথম আমাদের উপরে কি লিখতে হবে, কোম্পানির নাম বেরোন্স রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, কোম্পানির নাম বেরোন্স রিঅ্যাকশন খাতার উপরে লিখতে হবে, খাতাটাকে ল্যান্ডস্কেপ করে লিখতে হবে। ঠিক আছে, মানে তোমাকে বেরোন্স রিঅ্যাকশন লিখবা। এরপর নিচে কি লিখবা, যেটা তৈরি করতেছে কি তৈরি করতেছে টেবিউলার অ্যানালাইসিস, এই কথাটা লিখবা টেবিউলার অ্যানালাইসিস। টেবিউলার অ্যানালাইসিস হ্যাঁ, এরপর নিচে লিখবা কি ফর দা সময় জন্য ফর দা মান্থ অফ মে। এই তিনটা কথা লিখতে হবে তোমার টেবিলের উপরে, যে টেবিলটা করতেছে টেবিল হচ্ছে নিচে এই অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস নার্সিং। ঠিক আছে, আমি কি বলতে পেরেছি কিনা আমাদের স্যার প্রথমে শপের নাম হবে, তারপরে টেবিউলার অ্যানালাইসিস, তারপর ফর দা মান্থ অফ মে। হ্যাঁ ফাইন, এই তিনটা কথা। তারপর তোমরা টেবিলটা লিখে আনবা। টেবিলটা কি অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস নার্সিং। কারণ তোমার এক মাসে অনেক ট্রানজাকশন হয়েছে তো আমরা এই টেবিলের মধ্যে বসাবো ট্রানজাকশন। আমরা অনেক ট্রানজাকশন দিব, পরীক্ষাতে 10টা ট্রানজাকশন দিব এবং তোমরা যদি 10টা ট্রানজাকশন আজকে শিখো তাহলে এই একটা ব্যবসার মধ্যে যত ট্রানজাকশন হয় এই 10টার মধ্যে এই 10টা শিখলে বেশি একটা হয় না। এক একটা ট্রানজাকশন 10টা রুলস শিখে দিব, এক একটা ট্রানজাকশন অনেক যদি 10টা বাইরে হয়। ঠিক আছে, যদি 10টা ট্রানজাকশন শিখো তাহলে যত ট্রানজাকশন ব্যবসা এর ভিতরেই জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা আমাদের এই তিনটার জন্য তিনটা কলম করা লাগবে স্যার টেবিলে। হ্যাঁ হ্যাঁ, তিনটা এই যে প্রথম দেখবে অ্যাসেট দিকে দেখো লম্বা দাগ দেওয়া আছে কেন, কারণ অ্যাসেটের আন্ডারে ক্যাশ হতে আছে, এই যে ক্যাশ লেখা ক্যাশ। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি টাকা পাবো কেমন লাগবে দ্রুত এটা সানি ডেটর্স ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, আর অ্যাকাউন্ট রিসিভেবল হলো আমেরিকান ল্যাঙ্গুয়েজ। আর এই কোম্পানি কি যন্ত্রপাতি এটা তো ধরে আছে এটা অ্যাসেটের আন্ডারে তো এই জন্য লম্বা দাগ ইয়া ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস এই তিনটা হচ্ছে অ্যাসেটের আন্ডারে। আমাদের ইকুয়েশন কি অ্যাসেটস ইকুয়াল টু অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি নার্সিং। ঠিক আছে, তাহলে ওই টেবিলের কলাম কি স্যার তিনটা হবে? কলাম অ্যাসেটের আন্ডারে তিনটা, এই যে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল আর ইকুইপমেন্ট, আর লায়াবিলিটি আন্ডারে একটা আর ইকুইপমেন্টের আন্ডারে একটা। ঠিক আছে, ইকুইটি আন্ডারে। ঠিক আছে স্যার টেবিলে কোনো সিরিয়াল নাম্বার থাকবে না স্যার? টেবিলে সিরিয়াল থাকবে, ট্রানজাকশন
আর এদিকে চারটা আর লাস্টে ইকুইটি লেখা আছে পাশে টাকা রাখবা এটা হচ্ছে রিমার্কস দুটো কলাম দুটো রিমার্কস ঠিক আছে স্যার এদিকে পরে আর স্যার এসেটে হচ্ছে আপনার তিনটা কলাম রিমার্কসের ঘর রাখবা কারণ এটা স্যার তিনটা কলাম স্যার এসেটে হচ্ছে এসেটসে তিনটা কলাম লায়াবিলিটির একটা কলাম ইকুইটির একটা কলাম হ্যাঁ আর হচ্ছে একটা লায়াবিলিটি আর ইকুইটি মিলে স্যার একটা হবে রিমার্কস অন্তত লেখো হ্যাঁ বলো বলতে প্রথমে একটা ট্রানজাকশন তাহলে তো স্যার 6টা 7টা হয় না স্যার এই তিনটা না এসেটা আন্ডারে তো তিনটা হ্যাঁ এসেটে তিনটা স্যার প্রথমে স্যার সিরিয়াল নাম্বার ট্রানজাকশন আইডি নাম্বার স্যার একটা কলাম ও সিরিয়াল নাম্বারে দেখো ঠিক আছে জি স্যার ওটা একটা এসেটে তিনটা সিরিয়াল নাম্বার দিলে তোমার কাছে 6টা আর রিমার্কসে 7টা কলাম জি স্যার সেটাই বলতেছি মোট 7টা আচ্ছা শোনো আমি বলি যে আমরা এসেটা তিনটা না আসলে আমাদের খাতায় তো ধরবে না এই জন্য তোমাদের এই ইকুইপমেন্ট লেখা আছে না এখানে ইকুইপমেন্ট এসেটা আমরা তো অনেক থাকতে পারে কিন্তু আমরা এত কিছু তারিখ লিখে ঠিক করব না খাতায় ধরবে না তাই না আমরা যখন বাস্তবে করব কম্পিউটারে তো প্লাস ইকুইপমেন্ট প্লাস ফার্নিচার প্লাস বিআই যত আছে সব ঠিক আছে পরীক্ষা তো সম্ভব না এই জন্য তোমাদের সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা জাস্ট করবা এটা কি শুনতে পারছি আচ্ছা যা করলে আরো বুঝবা আচ্ছা দেখি অনেকে মনে আবার জয়েনের জন্য আমাকে আবার দেখছি তাহলে ক্লিয়ার সবাই আমাদের ফরম্যাটটাই কিন্তু অনেকে পরীক্ষার ফরম্যাট পায় তাহলে ফরম্যাটে আমরা কি করব হ্যাঁ বলো স্যার বলছিলাম কি স্যার আমরা যে মন্তব্যটা লিখবো টেবিলের নিচে লেখা যাবে না স্যার মন্তব্য না না মন্তব্যটা যে লাস্ট কাম থেকে লাস্টে ওই যে নার্সিকুইটি আছে না পাশে একটা কথা এনে দিতে হবে ওই হলো রিমার্কস ওখানে প্রত্যেকটা ট্রানজাকশনের কি পারপাসে আসছে দেখতে হবে ওই রিমার্কস অনুযায়ী তোমাকে ভবিষ্যতে যে আমরা পাঁচটা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট করবো না ওই রিমার্কসটা কাজে লাগবে ক্লিয়ার জি স্যার আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই ম্যাথ তাই না প্রথম আমাদের ট্রানজাকশনটা কি যে ব্যবসা শুরু করার প্রথম ট্রানজাকশন হচ্ছে ইনভেস্টেড $10,000 এটা তো আমেরিকান তো এই জন্য ডলার লিখছে আমাদের বাঙালি আমরা টাকা লিখছি আমরা ইনভেস্টেড $10,000 ক্যাশ টু স্টার্ট দ্য রিপেয়ার শপ এই রিপেয়ার শপটা তুমি শুরু করার প্রথমে তোমাকে ক্যাপিটাল তো বলা $10,000 নিয়ে আসছো ইনভেস্ট করছো আচ্ছা এখন আমরা সিদের রেকর্ডিং এ তুমি ইনভেস্ট করছো ক্যাশ তাহলে প্রতিষ্ঠানের হিসাব করতেছো তাই না প্রতিষ্ঠানে ক্যাশ পাচ্ছে তাই না হ্যালো বলো তোমরা শুনতে পাচ্ছ জি স্যার শুনতে পাচ্ছি জি স্যার শুনতে পাচ্ছি এখানে কি বাসে আর ক্যাপিটাল হ্যাঁ ক্যাপিটাল কমবে কেন ক্যাপিটালও বাড়ছে তাই না তুমি ইনভেস্ট করছো হ্যাঁ তাহলে ইনভেস্টেড 10,000 ক্যাশ টু স্টার্ট দ্য রিপেয়ার আমি শুনতে বলছি না ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা ট্রানজাকশন এটা ট্রানজাকশন হলে ডাবল এন্ট্রি হবে তুমি একটাকে ডেবিট করলে আরেকটাকে অবশ্যই ক্রেডিট করতে হবে এটা অ্যাকাউন্টিং এর সিস্টেম ডেবিট মাস্ট ইকুয়াল ক্রেডিট তুমি কাজ করবে ডেবিট মাস্ট ইকুয়াল ড্যাশ ডেবিট মাস্ট ইকুয়াল ক্রেডিট ঠিক আছে আচ্ছা তার মানে ওই যে আমাদের ইকুয়েশনে তুমি এই যে এই ইকুয়েশনের এই অ্যাসেটটা হচ্ছে ডেবিট আর লায়াবিলিটি ইজ ক্রেডিট তাহলে এদিকে যদি বাড়ে
অ্যাকাউন্ট সিস্টেম ডেবিট মাস্ট। আচ্ছা তাহলে প্রথম যেটা ট্রানজাকশন ব্যবসা শুরুতে কি হয় তুই মালিক হিসাবে টাকা উঠিয়ে ইনভেস্ট করবে তাহলে তখন কি ট্রানজাকশন হবে ট্রানজাকশন মানে কি বুক কিপিং রেকর্ডিং এর কথা বলছি এখন একদিন অ্যাকাউন্টে তোমার ব্যবসা তুমি $10,000 ইনভেস্ট করছো এটা বইতে কিভাবে লেখবা তাই না সেটাই তো কাজ তাহলে কি করবা প্রথম ক্যাশ বালো প্রতিষ্ঠানের হিসাব করতেছি তাহলে আমরা এক নম্বরের জায়গায় এক নম্বর লিখলাম ট্রানজাকশন আইডি জায়গায় সেখানে এক লিখলাম তাহলে ক্যাশ বাড়লে কি ক্যাশ ডেবিট না ডেবিট মানে কি ক্যাশ প্লাস তাই না ক্যাশ বাড়লে কি হয় ক্যাশে কিসের দ্বারা ক্যাশের এই যে ক্যাশ তাহলে ক্যাশ বাড়লে কি হয় আমরা বলছি না রিয়েল অ্যাকাউন্ট রিসিভেবল দুসরা অ্যাকাউন্ট যে রিয়েল অ্যাকাউন্টে ডেবিট ওয়ার্ড কামস ইন ক্রেডিট ওয়ার্ড তার মানে কি সম্পদ বাড়লে ডেবিট তাহলে ক্যাশ সম্পদ আছে আমরা প্লাস দিতে পারি না দিতে পারি ক্যাশের নিচে টাকা মানে চিহ্ন না দেওয়া মানে কি বাড়া প্রথম ট্রানজাকশনে এদিকে ক্যাশ বাড়ছে আর ডাবল এন্ট্রি অ্যাকাউন্ট সিস্টেমের দিকে কি হইছে ইকুইটি মানে কি তোমার ক্যাপিটাল বাড়ছে এই যে ইকুইটির নিচে কি ব্যালেন্স ক্যাপিটাল এগুলোকে নাম তো ব্যালেন্স তো ওই জন্য ব্যালেন্স তাহলে প্রথম ট্রানজাকশনটা কি সবাই বুঝতে পেরেছে জি স্যার স্যার আরেকবার চিন্তা করো এইভাবে একটা ট্রানজাকশন আমাদের প্রথম ট্রানজাকশনটা কি ইনভেস্ট $10,000 ক্যাশ টু স্টার্ট দ্য রিপেয়ার শপ যে রিপেয়ার শপটা শুরু করতে মালিক হিসেবে $10,000 ইনভেস্ট করছে তাহলে প্রতিষ্ঠানের হিসাব তৈরি করতে হবে প্রতিষ্ঠানে ক্যাশ আসছে ক্যাশ বাড়লে কি হয় আমরা জানি অ্যাসেট বাড়লে ডেবিট হয় পয়সা অনুযায়ী যে বাম সাইডে অ্যাসেট না অ্যাসেট বাড়লে ডেবিট হয় এই অ্যাসেট আন্ডার যা থাকবে সব ডেবিট হয় বাড়লে ঠিক আছে এইটা আমরা শিখছি আর লাইবিলিটি আর ইউনিভার্সিটির দাম আর বিদেশে এগুলা বাড়লে হয় ক্রেডিট হ্যাঁ তাহলে আর তোমার অ্যাসেট ক্যাশ ফান্ড ক্যাশ ডেবিট মানে প্লাস আর অন্যদিকে কি হয়েছে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমে মালিকের ক্যাপিটাল বাড়ছে ক্যাপিটাল নিচে লিখছি 10,000 ঠিক আছে আর আমরা রিমার্কসের পরে কি লিখলাম ইনভেস্টমেন্ট আর এটা কোথা থেকে ক্লিয়ার কিনা দেখো ক্লিয়ার স্যার স্যার লায়াবিলিটিস আর ইকুইটি বাড়লে স্যার হয় ক্রেডিট তাই না স্যার ক্রেডিট হ্যাঁ ক্রেডিট আমরা ওই দেশে তো বলছি না ডেবিট হচ্ছে যে কোনো একটা অ্যাকাউন্টে লেফট সাইড মানে বাম দিকের গুলো হচ্ছে ডেবিট আর ডান দিকে হচ্ছে ক্রেডিট তাহলে আমরা ইকুয়েশনের এই বাম দিকে আছে আর লাইবিলিটি আর ইউনিভার্সিটি হচ্ছে ডান দিকে এগুলো হলো ক্রেডিট তার মানে এই বাম পাশের অ্যাসেটের আন্ডার যা যা থাকবে সব বামে ডেবিট আর ডান দিকে লাইবিলিটি আর ইউনিভার্সিটির আন্ডার যা যা থাকবে সব বাড়লে হবে ক্রেডিট বুঝলা ঠিক আছে এটা মনে রাখবে আর তাহলে কমপ্লিট কি বুঝতে হবে তাহলে প্রথম ট্রানজাকশনটা কি আমরা সব বুঝতে পেরেছি তারপর এইভাবে তোমার প্রতিষ্ঠানের মালিক হিসেবে যত ইনভেস্ট করবে সব কি হবে ক্যাশ ডেবিট হবে ক্যাশ আনলে ক্যাশ ডেবিট আর সাথে সাথে তোমার ক্যাপিটাল কি হবে প্লাস হবে ক্রেডিট হবে ঠিক আছে ক্লিয়ার রিভার্স থেকে এটা লেখা লাগবে তাহলে লিখতে হবে না স্যার হ্যাঁ লিখতে হবে কারণ তুমি ইনভেস্ট প্রথমে এক নাম্বার ট্রানজাকশন ইনভেস্ট লেখা তুমি ইনভেস্ট লিখতে হবে কারণ কি আমরা যখন টেবিল অ্যানালাইসিস যখন করব যখন আমরা লাস্টে যোগ করব এই সবগুলো ট্রানজাকশন 10টা তখন আমাদের রেজাল্ট কি আসবে অ্যাসেট সব যোগ করলে যে ক্যাশ তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ইকুইটি অ্যামাউন্ট সব যোগ করলে যে টাকাটা আসবে হ্যাঁ এই টাকাটা সমান হবে টোটাল লায়াবিলিটিস আর ক্যাপিটাল যোগ করলে যেটা হবে সমান হবে তখনই আমরা বুঝবো যে আমাদের যে এক বছর যাবে হিসাব করতে ঠিক আছে ঠিক আছে এবং এই হিসাব ঠিক থাকার পরেই আমাদের কমিউনিকেশনের যে কাজগুলো যে পাঁচটা ফাইন্যান্স
নোটিস করতে এই পাঁচটা স্টেটমেন্ট তৈরি করতে হবে। তাহলে এই স্টেটমেন্ট গুলো তৈরি করতে হলে আমরা এখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে নেব। এই জন্য এই তোমার এই যে রিমার্কসের করে লিখতে হবে, কারণ কি কি দিবা ইনভেস্টমেন্ট কোথায় যাবে, এটা যাবে লাইব্রেরি নার্সিং স্টেটমেন্ট, তাই না? তারপরে আবার নেক্সট যখন আসবে এভাবে প্রত্যেকটা স্টেটমেন্টের ইনফরমেশন এনে পাবা, এখান থেকে নিয়ে নেয় তুমি স্টেটমেন্ট গুলো পাবা। তো এই জন্য তোমার রিমার্কসের করে লিখতে হবে, ঠিক আছে? আমি বুঝাতে পেরেছি? ক্লিয়ার স্যার? বুঝতে আরো যে পুরো শেষ করলাম, তাহলে প্রথম ট্রানজেকশনটা শেষ, ঠিক আছে? এবার দ্বিতীয় ট্রানজেকশন কি দেখো, এই যে দ্বিতীয় ট্রানজেকশনটা হচ্ছে পারচেজ ইকুইপমেন্ট। তুমি ব্যবসায়ী বেচ করতে এবার কাজ হচ্ছে তুমি ইকুইপমেন্ট ব্যবসাকে সাজাবা। ইকুইপমেন্ট কিনছো, পারচেজ মানে কি ইকুইপমেন্ট, পারচেজ মানে কিনছো ইকুইপমেন্টের যন্ত্রপাতি অনেক কিছু কে পারে, ইকুইপমেন্টে কম্পিউটার কে পারে, তারপরে অনেক কিছু ইকুইপমেন্ট যত আছে, ঠিক আছে? আচ্ছা তুমি ইকুইপমেন্ট কিনছো, ক্যাশ কিসে কিনছো, ক্যাশ লেখা, ক্যাশ, তাহলে তোমার ক্যাশ চলে যাবে। হ্যাঁ, তাহলে তোমার ক্যাশ চলে গেছে, প্রতিষ্ঠান থেকে ক্যাশ চলে গেছে না ইকুইপমেন্ট কেনার সময়, তাহলে ক্যাশ কে কমে গেলে কি হলো, ক্যাশ মাইনাস মানে ক্রেডিট হবে, মাইনাস মানে ক্রেডিট, ঠিক আছে? তাহলে 5,000 টাকা ক্যাশ ক্রেডিট হয়েছে, কিন্তু ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমে কি আরেকটাকে আমাদের কি করতে হবে, এটাতে ডাবল এন্ট্রি করতে হবে। সাথে সাথে কি হয়েছে, আমাদের অ্যাসেট হয়েছে, ডেবিট হয়েছে, ইকুইপমেন্ট আসছে, ইকুইপমেন্ট নামে অ্যাকাউন্ট করছি, ওই ইকুইপমেন্ট আসছে, তার লেখি হবে প্লাস। দেখো শুরু হয়ে গেছে ব্যবসা, সেটা 14 লাখ টাকা বেচে, কিন্তু একদম সোজা না বুঝতে অনেক কঠিন। এবার বুঝছো, এইভাবে ইকুইপমেন্ট মানে অ্যাসেট না, অ্যাসেট বাড়লে কি হয়, ডেবিট হয়। তাহলে অ্যাসেট ইকুইপমেন্ট নামে অ্যাসেট আসছে, তাহলে ইকুইপমেন্ট আমি কত টাকা ইকুইপমেন্ট আছে, 5,000 টাকা, তাহলে ইকুইপমেন্ট যদি বাড়লে ডেবিট হয়, তাহলে ইকুইপমেন্টের নিচে প্লাস 5,000 টাকা। হ্যাঁ, আর সাথে সাথে ক্যাশ, এই প্রতিষ্ঠান থেকে ক্যাশ চলে গেছে, ক্যাশ হয়ে আছে, আবার অ্যাসেট কমলেও কি হয়, মাইনাস, তাহলে ক্যাশ মাইনাস আর ইকুইপমেন্ট মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে আসলে ইকুয়েশন একই হয়ে যাবে, তাহলে এটা এন্ট্রিতে ডাবল দিয়েছি, তাহলে যাবে এর পাশে কি এক্সপেন্স দেখো, এটা পাশে লিখি নাই, সরি এটা পাশে ওরা লেখা নাই, তুমি ইকুইপমেন্ট লেখা, ইকুইপমেন্ট পার্ট। আচ্ছা, এইভাবে তুমি একটা হিসাব করো, আমরা তো এখানে তো জায়গা নাই, মানে খাতাতে আমরা শুধু ক্যাশ লিখছি, অ্যাকাউন্ট স্কুল লিখছি, আর ইকুইপমেন্ট এসেটের তো আলাদা আরো আছে, তুমি একটা গাড়ি কিনছো, তখন কি হবে, ভেহিকল বা কার অ্যাকাউন্ট, তাই না? তখন এই পাশে আমরা ইকুইপমেন্ট না লিখে বা ইকুইপমেন্টের পরে আমরা কাজ করলাম, হ্যাঁ এখানে লিখলাম কার বা ভেহিকল, বা ল্যান্ড কিনছো, ল্যান্ড লিখলাম, ঠিক আছে? বা ফার্নিচার ফিচার কিনছো, ফার্নিচার ফিচার লিখছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইভাবে তুমি যত অ্যাসেট কিনবা অ্যাসেট প্লাস হবে, আর ক্যাশ কিনলে ক্যাশ মাইনাস, পুরো কথা হচ্ছে তোমার প্রতিষ্ঠানে তুমি অনেক অ্যাসেট কিনবা না, অ্যাসেট ওই অ্যাসেটের নিচে প্লাস করবা, আর ক্যাশ করবা তুমি কি মাইনাস, ক্লিয়ার? আর এটা রিমার্কসে করে কিভাবে? তুমি ওই যে ফুল একদম সোজা তোমার কোশ্চেনটা এই নাম লিখতে হবে, পারচেজ লিখে দিব না, আপনি ইকুইপমেন্ট লিখে দিবা, হ্যাঁ কোশ্চেনটা লিখে দিবা, ঠিক আছে? পারচেজ ইকুইপমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের এটা কি আরেকবার বলেন স্যার? তোমার প্রথম কাজ হচ্ছে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করছো 10,000 ডলার, তাহলে ক্যাশ ইনভেস্ট, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে ভাবমূর্তি চিন্তা করে ক্যাশ থেকে ক্যাশ ট্রান্সফার করতে, তাহলে ক্যাশ আমরা জানি অ্যাসেট, আমরা ক্যাশ, তাহলে ক্যাশ বাড়লে কি হয়, ডেবিট, হ্যাঁ সাথে সাথে বলে সিস্টেমে তোমার ওই ক্রিয়া ক্যাপিটাল বাড়ছে, তুমি মালিক হিসেবে না, ওনার সিকিউরিটি মানে কি ক্যাপিটাল না, তাহলে ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটাল বাড়লে হয় ক্রেডিট, আমরা জানি তাই না, ইকুয়েশন কথা বললে আমরা শুরুতেই বলছি, লায়াবিলিটি আর ইকুইটি বাড়লে কি হবে, ক্রেডিট,
আর অ্যাসেট কাটতে হবে। তাহলে প্রথম ট্রানজাকশনটা আমাদের কি হলো, ক্যাশ পাচ্ছে, হ্যাঁ ক্যাশ ডেবিট হচ্ছে, ডেবিট মানে প্লাস করছে, আর ইকুইপমেন্ট মানে লিকুইডিটি মানে কি ক্যাপিটাল, ক্যাপিটাল পাচ্ছে, ক্যাপিটাল প্লাস করছে গেল। দ্বিতীয় কাজ হচ্ছে ইকুইপমেন্ট পারচেজ করছে ক্যাশ টাকা দিয়ে, তাহলে ক্যাশ তো চলে গেছে না প্রতিষ্ঠান থেকে, ক্যাশ হচ্ছে না, ক্যাশ চলে গেলে ক্যাশ মাইনাস হবে, আর ওদিক দিয়ে তোমার ইকুইপমেন্ট আসতে হবে, ইকুইপমেন্ট পাইছে তো প্রতিষ্ঠানে, তাই না? কত টাকা কথা তো ইকুইপমেন্ট আসছে, তো ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ইকুইপমেন্ট ক্লাস আছে। এবারে ফার্নিচার কিনলে ফার্নিচার ক্লাস হচ্ছে, যেটা গাড়ি কিনতে তাহলে কার অ্যাকাউন্ট থেকে কার ক্লাস। আচ্ছা ওরা অবশ্যই ঋণ আসতে পারলে হ্যাঁ তুমি দেখতে পারবে, তাহলে দুটো ট্রানজাকশন আমাদের শেষ, আর আছে কয়টা? 8টা বা 7টা। দেখো তাহলে এবার 3 নম্বর ট্রানজাকশনটা কি দেখো, paid নম্বরটা হচ্ছে তোমার paid 200 cash for main office rent. और অফিস রেন্ট, তুমি অফিসে ভাড়া দিছো, নিজস্ব অফিসে ভাড়া দিছো, তাহলে তুমি অফিসের ভাড়া দিছো ক্যাশ, তাহলে ক্যাশ আসছে না গেছে? গেছে তাহলে ক্যাশ গেলে ক্যাশ মাইনাস হচ্ছে। আচ্ছা কিন্তু এটা কি খরচ না ইনকাম না কি অফিস থেকে কি আসে? এক্সপেন্স স্যার, এক্সপেন্স এটা তো একটা আমাদের যে আমি বলছি না একটা আইডেন্টিফিকেশন চিহ্নিত করা, তাহলে এটা ব্যয় খরচ, অফিস এক্সপেন্স মানে খরচ, তাহলে খরচ বাড়লে কি হয় মনে আছে? ডেবিট হয়, সি গোল্ডেন স্যার, হ্যাঁ সি গোল্ডেন সুইচ অফ অ্যাকাউন্টিং এ আমরা 3 নম্বর অ্যাকাউন্ট যেটা নমিনাল অ্যাকাউন্ট, আমি হিসাব বা লাভ লোকসান হিসাবে যায়, ডেবিট অল এক্সপেন্সেস এন্ড লসেস, ক্রেডিট অল ইনকাম এন্ড রেভিনিউ, মানে সমস্ত খরচ হয় ডেবিট আর ইনকাম হয় ক্রেডিট, তাহলে অফিসের যে খরচ এটা ডেবিট করতে হবে, তাই না? আচ্ছা আমাদের এই ইকুয়েশনে কিন্তু এই খরচের ঘর নাই, আছে নাই কিন্তু আছে, এনে অ্যাসেট আছে, লায়াবিলিটি আছে, আর ইনভেস্টমেন্ট আছে, কিন্তু এক্সপেন্সের তৈরি নাই, ইনকামেরও নাই। তাহলে আমরা ওই যে শুরুতে বললাম না ইউনিভার্সিটি কখন পারে কখন কমে, মালিকের সত্তা, ব্যবসা প্রতিষ্ঠানে যত বেশি ইনভেস্ট করবে মালিক তত বেশি ইউনিভার্সিটি বাড়বে, ব্যবসা প্রতিষ্ঠানে যত ইনকাম বাড়বে তত বেশি ইউনিভার্সিটি বাড়বে, আর কমবে কত? মালিক যত বেশি টাকা উঠাবে নিজের পার্সোনাল খরচের জন্য তত ইউনিভার্সিটি কমবে, আর ব্যবসা প্রতিষ্ঠানে যত এক্সপেন্স হবে খরচ হবে তত ইউনিভার্সিটি কমবে। তার মানে কি আমাদের এই যে ইকুয়েশনে এনে কারণ এক্সপেন্ডিচার নাই, কিন্তু এটা হিট করে কোথায়? এই যে ক্যাপিটালে ইউনিভার্সিটিতে হিট করবে, তার মানে খরচ হইছে যে ইউনিভার্সিটি কমবে, ইউনিভার্সিটি কমা মানে কি মাইনাস হওয়া, তাই না? তার মানে কি অফিস রেন্ট দিছো, ক্যাশ কমছে, ক্যাশ মাইনাস হচ্ছে, সাথে আবার এটা হিট করবে কোথায়? ইউনিভার্সিটি এক্সপেন্স যেহেতু হচ্ছে এটি ইউনিভার্সিটি মাইনাস হচ্ছে। বুঝছো কিনা দেখো? জি স্যার, স্যার হ্যাঁ বুঝছি। তাইলে বুঝলে, হ্যাঁ তাহলে বুঝলে এইভাবে তোমার প্রতিষ্ঠানে তো খরচ অনেক হয়, তাই না? এক্সপেন্স অনেক হয় না, অনেকগুলো হেড স্যার খরচ শেষ নেই স্যার, কত খরচ হবে কি করবা? ক্যাশে ঢুকে ক্যাশ মাইনাস করবা, আর ওই খরচ সব ইউনিভার্সিটি থেকে মাইনাস করবা, ক্যাপিটাল থেকে মাইনাস করবা, ইউনিভার্সিটি মানে কি ক্যাপিটাল, তাই না? ক্লিয়ার। কারো কোনো একদম ক্লিয়ার থাকে, ক্লিয়ার। তাহলে আমরা খরচের স্যার যদি আয় হয় তাহলে কি স্যার ওই অনার্স ইকুইটি থেকে আয় হলে ক্যাশ প্লাস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আসতেছি, ঠিক আছে? আমাদের তিনটা ট্রানজাকশন কিন্তু আমাদের মোটামুটি শেষ। জি স্যার, বাকি কিছু করেন আরো ক্লিয়ার হবে স্যার। আচ্ছা তাহলে 4 নম্বর ট্রানজাকশনে কি রিসিপ্ট, এই যে দেখা রিসিপ্ট 5100 from customer for repair service, তোমার কাজ রিপেয়ার করা, ঠিক আছে? জি স্যার। তুমি কি করছো? $5100 রিসিভ করছো, তার মানে রিসিভ করা মানে কি প্রতিষ্ঠান ক্যাশ প্লাস, ক্যাশ প্লাস আর ওই 13 ক্যাপিটাল বাড়ছে স্যার। ক্যাপিটাল হিট করে দেওয়া।
ক্যাপিটাল ক্যাপিটালে এটা প্লাস ডাবল এন্ট্রি সিস্টেম এটা প্লাস তাহলে এটা আমরা কি রিমার্কের মধ্যে কি লিখবো রিপেয়ার সার্ভিস স্যার সার্ভিস চার্জ সার্ভিস রেভিনিউ ঠিক আছে আচ্ছা উপরে আমরা লিখছি কি এক্সপেন্স না লিখে আমরা কি লিখবো জানো ওটা লিখবো আমরা অফিস রেন্ট ঠিক আছে কারণ এক্সপেন্স তো অনেক আসতে পারে আমরা এক্সপেন্স না লিখে আমরা লিখবো অফিস রেন্ট যেটা হচ্ছে সেটা ঠিক আছে তাহলে আমাদের পরবর্তী কাজ করতে সুবিধা হবে আচ্ছা তাহলে আমাদের এক্সপেন্স থেকে কি হবে ক্যাশ মাইনাস হবে ঠিক আছে ক্যাশ চলে গেছে আর উনার সিকিউরিটি কমবে এজন্য ক্যাপিটাল মাইনাস ঠিক আছে আর যদি আমাদের ক্যাশ যদি আসে যে ক্যাশ আসবে ক্যাশ বাড়বে ক্যাশ প্লাস হবে আর যে রেভিনিউ ইনকাম তাহলে এটা ক্যাপিটালের সাথে যোগ হবে উনার সিকিউরিটি বাড়বে তাহলে প্লাস এই তো তাহলে ক্লিয়ার স্যার একটা কোশ্চেন আছে স্যার একটা না আসলে যত করতে পারে আমাদের সময় স্যার বিষয় হচ্ছে স্যার 2 নম্বরে যে আপনি ওই যে ইকুইপমেন্ট গুলো যে কিনলাম স্যার ওটা ক্যাশ থেকে মাইনাস হচ্ছে বাট ইকুইপমেন্টটা তো আমার একটা ক্যাপিটাল তাই না ইকুইপমেন্ট ক্যাপিটাল না এই যে বলতেছি সবাই মনে করে কি যে ইকুইপমেন্ট মানে এটা সম্পদ মানে ক্যাপিটাল সবাই মনে করে সম্পদ কিন্তু ক্যাপিটাল না এখানে একটা কোশ্চেন আসবে তোমাদের যে ক্যাপিটাল কি আছে না লাইবিলিটি ক্যাপিটাল বলতে কি স্যার ক্যাশ টাকা বোঝায় এরকম ক্যাপিটাল হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে তুমি যে ক্যাশ আনছো হ্যাঁ এটা হচ্ছে ওইটা না তোমার অ্যাকাউন্ট তোমার হিসাব থাকবে না মালিকের হিসাব রাখার সময় ওই মালিকের অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যাকাউন্ট হ্যাঁ ওখানে গিয়া তোমার ক্যাপিটাল হিসাবে ডালবে তো মালিক এই টাকা রাখছে মানে ক্যাশ আনছো তো ক্যাশ তাহলে এই অ্যাকাউন্ট সিস্টেমে ক্যাশও বাড়ছে প্রতিষ্ঠানে আবার এদিকে ক্যাপিটালও বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্যাপিটাল হচ্ছে লায়াবিলিটি সো তার ব্যবসা ভেঙে গেলে তুমি যে ইনভেস্ট করছো এটা দিয়ে দিতে হবে এটা তোমার আমি ওই যে বিল্ডিং ব্লকস অ্যাকাউন্ট থেকে পড়াইছি ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন তোমরা বুঝো না এই মনে করো মালিক এবং ব্যবসা দুটো আলাদা সত্তা এটা কোনোদিন একসাথে করা যায় মালিক এবং ব্যবসা আলাদা সত্তা একসাথে করা যায় তাই না তার মানে কি যে এই যে ক্যাপিটাল যেটা এটা হচ্ছে তোমার কি হ্যাঁ ক্যাপিটাল হচ্ছে তোমার লায়াবিলিটি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিক আছে আর ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট এইটাতে তো বলতেছি অ্যাকাউন্টিং এর আইডেন্টিফিকেশন তোমার শিখতে হবে খালি টাকা গেলেই খরচ টাকা আসলেই লাভ দানা কিছু কারণ হ্যাঁ টাকা গেলে বুঝতে পারছি মানে তোমার প্রতিষ্ঠান থেকে টাকা গেলেই কিন্তু খরচ না ওটা অ্যাসেট হয় ইকুইপমেন্ট কিছু এটা তো টাকা গেছে ক্যাশ মাইনাস হচ্ছে কিন্তু তোমার কি ইকুইপমেন্ট প্লাস আছে তাই না ক্লিয়ার তাহলে স্যার is capital asset or liability in business এটা কি অ্যানসার হবে স্যার কি বলো is capital asset or liability in business ক্যাপিটাল হচ্ছে লায়াবিলিটি ব্যবসা ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লায়াবিলিটি কারণ ব্যবসা তো আলাদা সত্তা তো ব্যবসা যদি ভেঙে যায় তাহলে ব্যবসার যেগুলো হিসাব আছে ক্যাপিটালটা যে পার্টনারশিপ আছে তাদেরকে রেশিও অনুযায়ী ভাগ করে দিতে হবে না আচ্ছা যার যেটা ক্যাপিটাল এটা লায়াবিলিটি আচ্ছা তাহলে 4 নাম্বারটা আমরা কি লিখবো সার্ভিস রেভিনিউ না সার্ভিস চার্জ লিখব ক্লিয়ার জি স্যার আচ্ছা তারপরে আর কি আচ্ছা এক নাম্বার গেল তাহলে ক্লিয়ার এবার আমরা আসছি 5 নাম্বার উইথড্র 1000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ উইথড্র মানে কি উত্তোলন করা উইথড্র হচ্ছে 1000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ এই পার্সোনাল মানে মালিকের কথা মালিক রেখে কাছে থেকে টাকা নিজের পার্সোনাল কাজে দিল এটাকে বলা হয় উইথড্র তাহলে
প্রতিষ্ঠানের লাভ হবে না লস হবে? ক্যাপিটাল কমবে। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ তো কমবে, তাই না? ক্যাশ জি স্যার। তাহলে ক্যাশ কমলে ক্যাশ মাইনাস হবে আর ক্যাপিটালও মাইনাস হবে। এটা কি সবাই কি বুঝছো কিনা দেখো? জি স্যার, এটা করলে স্যার। এটা সোজা না? তাহলে আমরা আচ্ছা, এবার আসলে 6 নাম্বার কাজ হলো পেইং পার্ট টাইম এমপ্লয়ি স্যালারি। তুমি যে ব্যবসা প্রতিষ্ঠানে যে এমপ্লয়ি রাখছো না, অফিসিয়াল রাখছো, এটাও কমবে স্যার। হ্যাঁ, তাহলে পেইং মানে ক্যাশ দিছো, তাহলে ক্যাশ থেকে 2000 কমছে আর এটা ইকুইটি থেকে কমবে। এখানে তুমি এই দেখো, বুঝছো? এক্সপেন্স না দেখা স্যালারি এক্সপেন্স করবে। স্যালারি এক্সপেন্স। বলো কি স্যার, কোন স্যার বলতেছি বলো। স্যার বলছিলাম স্যার, এটা পার্সোনাল কাজে খরচ করছে, এটা কি হিসাবের ভিতরে আসবে স্যার? হ্যাঁ হ্যাঁ, হিসাব, ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব ছাড়া কোনো কিছু সবকিছু হিসাবে আসবে একদম। পার্সোনাল ভাবে এটা ইউজিং টাকা ইউজ এই জন্য এটা ড্রয়িং, এই জন্য এইটার নাম ড্রয়িং, এই জন্য ড্রয়িং। আর যদি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি টাকাটা উঠাইতে তাহলে তো দৃষ্টিকোণের কারণে উঠাইতে, তাহলে ওই কারণটাই আসছে। যেমন 2000 টাকার বেতন দিচ্ছে, তাহলে বেতন হিসেবে আসছে। হ্যাঁ, আর তুমি যদি পার্সোনাল আগের হিসাব স্যার, $1000 হিসাব স্যার, সেই হিসাবটা ওইটা মালিক, তুমি যে মালিক, তুমি নিজে পার্সোনাল কাজের জন্য টাকা উঠাও না, পার্সোনাল আর ব্যবসা তো এক না। এই জন্য ওইটা অ্যাকাউন্টিং এর হেড হচ্ছে ড্রয়িং বা উইথ, ওটা বুঝে যাবে যে মালিক উঠেছে, ঠিক আছে? এই টাকা, ঠিক আছে? ওই যে ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের স্যালারি, তাহলে যত স্যালারি দিবা তাহলে এইরকম মাইনাস হবে ক্যাশ আর হচ্ছে ইকুইটি থেকে মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, 7 নাম্বার দেখো, ইনকার্ড 250 অফ অ্যাডভার্টাইজিং কস্ট অন অ্যাকাউন্ট। মানে কি ইনকার্ড মানে কি সংগঠিত হয়েছে $250 অ্যাডভার্টাইজিং কস্ট, মানে বিজ্ঞাপন খরচ হয়েছে। হ্যাঁ, কিন্তু লাস্ট একটা কথা কি অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে কি জানো? ধারে স্যার। হ্যাঁ, বাকিতে। এটা হলো অ্যাকাউন্টিং এর ল্যাঙ্গুয়েজ ভাষা। অন অ্যাকাউন্ট মানে ট্রানজাকশন কিভাবে, একটা ক্যাশ ট্রানজাকশন হয় আর একটা কি ব্যাংক ট্রানজাকশন, আবার একটা কি বাকিতে হয়, তাই না? ক্যাশ আছে, তাই না? বাকিতে হয়, ক্রেডিটে বলে অনেক সময়, ক্রেডিট অন অ্যাকাউন্ট। তাহলে বাকিতে যখন হবে তখন অন অ্যাকাউন্ট। তাহলে কি হয়েছে দেখো, ট্রানজাকশন কাহিনীতে কি ইনকার্ড মানে সংগঠিত হয়েছে $250 অফ অ্যাডভার্টাইজিং কস্ট, বিজ্ঞাপন খরচ, কিন্তু অনেক বাকিতে হয়েছে। তাহলে খরচ হয়েছে ঠিকই, তাহলে বাকিতে, তাহলে বাকিতে হইলে তো তোমার ক্যাশ থেকে তো কোনো ই করে নাই, ক্যাশে কোনো ইফেক্ট নাই, কারণ ক্যাশ থেকে তো টাকা যায় নাই, তো দেওয়া নাই, তাই না? তাহলে এটা ক্যাশ থেকে মাইনাস হবে না। তাহলে এই যে বাকিতে হইলে যে কি ক্রিয়েট হয় স্যার, এটা অ্যাকাউন্টস পেয়েবল যাবে স্যার, যেটা লাইবিলিটি অ্যাকাউন্ট লাইবিলিটি। আমরা দুইটা উদাহরণ দিচ্ছি, একটা হলো অ্যাকাউন্টস পেয়েবল আর একটা হচ্ছে নোটস পেয়েবল। আছে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে যেটা কন্ডিশন ছাড়া লোন দিচ্ছে, এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আর যদি কন্ডিশন যুক্ত হয়, শর্তযুক্ত হয়, যে ব্যাংক থেকে লোন নাও, সেটা হচ্ছে নোটস পেয়েবল, ঠিক আছে? আমরা এটা যেটা বিজ্ঞাপন খরচ হয়েছে, এটা কন্ডিশন ছাড়া, ইন্টারেস্ট দিতে হবে না। বাকিতে তুমি বিজ্ঞাপন দিচ্ছ, ঠিক আছে? এটা হলো $250 একটা বিজ্ঞাপন দিচ্ছ, কিন্তু বাকিতে। তাহলে আমরা কি করবো? এটা অ্যাকাউন্টস পেয়েবল বাড়লো, অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটি বাড়ছে না, $250 দেওয়া নাই, তাহলে প্রতিষ্ঠানের লাইবিলিটি $250 বাড়ছে। তাহলে লাইবিলিটি বাড়লে কি হয়? ক্রেডিট, ওনার সিকিউরিটি আর লাইবিলিটি বাড়লে ক্রেডিট হয় না? তাহলে এই অ্যাকাউন্টস পেয়েবলের নিচে 250 প্লাস হয়েছে। আচ্ছা, ডাবল এন্ট্রি সিস্টেমে যেটা খরচ, অ্যাডভার্টাইজিং কস্ট, এটা কোথায় ইফেক্ট হবে? এটা ইফেক্ট হচ্ছে ওনার সিকিউরিটি থেকে মাইনাস, ঠিক আছে? আমরা এক্সপেন্স না লিখে আমরা লিখি অ্যাডভার্টাইজিং কস্ট, ঠিক আছে? আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। তাহলে ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এইভাবে যত বিজ্ঞাপন করো, বাকিতে যত হবে করবা, এটা মনে রাখবা, বাকিতে যত হবে তাহলে স্যার লাইবিলিটি বাড়বে আর ইউনিভার্সিটি কমবে, ক্লিয়ার? জি স্যার। এবং ফাইন, এটাই অনেকে পারে না করে কিছু। এবার আমরা 8 নম্বরে আসি, প্রোভাইডে $750 অফ রিপেয়ার সার্ভিস অন অ্যাকাউন্ট। এই হলো একই কথা,
হচ্ছে প্রবাহিতে 750 সব রিপেয়ার সার্ভিস, মানে তোমার কাজকে রিপেয়ার করা, তাই না? তুমি রিপেয়ার করছো কিন্তু তুমি এই টাকাটা বাকি আছে, পাও নাই। কিন্তু স্যার আমি পাবো স্যার, এটা আমি তাহলে তুমি যদি পাও তাহলে তোমার এটা কি সম্পদ না, আছে না? হ্যাঁ, তাহলে এই যে কোন অ্যাকাউন্টে তুমি ইউজ করবা, বুক করবা, এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি সম্পদ, আর অ্যাকাউন্ট পেয়েবল মানে লাইবিলিটি। এটা ধন্যবাদ। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়, বাকিতে যেটা হয় একটা হচ্ছে তুমি বাকিতে খরচ করছো, এটা তোমার লাইবিলিটি প্রতিষ্ঠানে, এখানে অ্যাকাউন্ট পেয়েবল হবে। আর তুমি তোমার ইনকাম তো বাকি থাকতে পারে, তাই না? তুমি কাজ করছো তোমার ইনকাম বাকি পাও নাই, তাহলে ওটা তোমার অ্যাসেট পাওয়া, তাহলে বাকিতে আছে ওইটাও তোমার অ্যাকাউন্ট রিসিভ করো না, রিসিভেবল পাওয়া, তাহলে তোমার অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে। সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। তাহলে অ্যাসেটের অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস হচ্ছে, আর এটা হিট করবে কোথায়, ইকুইটিতে, ইকুইটি বাড়বে। হ্যাঁ, তাহলে আমরা রেভিনিউ লিখলাম, তাই না? সার্ভিস রেভিনিউ। তাহলে কারো কোনো কোশ্চেন আছে? আমরা অ্যাকাউন্টিং এ সবসময় চেষ্টা করব বাকি জিনিসটা যেটা, এটা দুই রকম হয়। একটা হচ্ছে তুমি কার কাছ থেকে বাকি নিছো, তাহলে তোমার প্রতিষ্ঠানের লাইবিলিটি না, অ্যাকাউন্ট ক্লাস করতে হবে। আর তুমি কাজ করছো কিন্তু তোমার বিল নিয়ে আরো পাবা অনেক, ওটা তোমার অ্যাসেট, ওটা তুমি অ্যাকাউন্ট রিসিভেবল করবে, কিন্তু ক্যাশ হয় পাও না, এটা ক্যাশলেস দিতে হয় না। স্যার যদি ক্যাশে পেইতাম তাহলে কি ক্যাশে প্লাস হতো? হ্যাঁ, এই যে আচ্ছা, তাহলে আমরা যাই, তুমি যে এই যে অনেক অ্যাকাউন্ট 750 কাজ করছো পাও নাই, এর থেকে তো মনে পাইবা না, পাইবা তো, তাই না? তাহলে একটা ধরনের যে লাস্ট ট্রানজাকশন এই $750 যে বাকি আছে টাকা পাইছে, তাহলে পাইলে কি হবে, ক্যাশ প্লাস হবে না? জি স্যার, ক্যাশ প্লাস। ক্যাশ প্লাস হবে। আর আরেকটা কোথায় ইউটিলিটি দিতে জানো? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল, স্যার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যা কমবে, মানে অ্যাকাউন্ট রিসিভেবল যেটা অ্যাকাউন্ট আছে ওটা কমে যাবে, ওখানে মাইনাস হবে। এটাই অনেকে লাস্টে রিফার অনেক ওই যে ওই উনার সিকিউরিটি মাইনাস করে দেয়, উনার সিকিউরিটি মাইনাস করলে হয় যে আবার ট্রানজাকশন করে যায় না। এই দেখো কালেক্টেড $120 ক্যাশ, collected $120 cash for services previously billed. Previously billed মানে কি, আগে যে তোমার বিল ছিল 750, ওইখান থেকে তুমি 120 পাইছো। তাহলে ক্যাশ কালেক্টেড মানে কি, ক্যাশ ফর ক্যাশ, তাহলে ক্যাশ 120 পাইছে। আর প্রিভিয়াসলি বিল মানে 750 থেকে কমে গেছে 120 কমে অ্যাকাউন্টে, এই জন্য মাইনাস হয়েছে 120। দেখো ক্লিয়ার কিনা সবাই, এখানে কিন্তু পরীক্ষা সবাই। এটার মানে তো হচ্ছে স্যার আমি অ্যাকাউন্ট থেকে $120 কালেক্ট করছি, এর জন্য আমার রিসিভেবল থেকে মাইনাস হচ্ছে। কি মানে কোন লাগতে পারো না স্যার ঠিক আছে, স্যার ভালো লাগে স্যার, এটা বুঝলে করবা। বাস এখন হচ্ছে তোমার কাজ হচ্ছে যে তুমি এই যে ক্যাশ আছে না, ক্যাশ পরীক্ষা হলে পারলা, কিন্তু এই যে নাকি এই ক্যাশ পুরো তো করবা, লাস্ট তারপরে দুই করলে 6800 আর ভাইটা আর মাইনাস বেশি করে দুটো আবার ইয়া করে দেবে স্যার, ঠিক দিয়ে ব্যালেন্স তাহলে ক্যাশ তোমার 750 টাকা। হ্যাঁ বলো 750 টাকা দিতে আমরা পাবো, মানে অ্যাকাউন্ট রিসিভেবল, কিন্তু এরপর 120 টাকা আমি অ্যাকাউন্ট উঠাইছি, তাহলে অ্যাকাউন্ট থেকে উঠাইছি নাকি 750 টাকা থেকে আমাকে 120 টাকা পে করতে সার্ভিস হিসেবে পাইছো। হ্যালো 120 টাকা কি আমার মানে আমি 750 টাকা বাকি ছিল, ওই পার্টি 120 টাকা দিয়ে গেছে, তাহলে দিলে কি মানে
স্যার ক্যাশ স্যার ক্যাশ ভালো ক্যাপিটাল ভালো কত না স্যার শেষেরটা ক্যাপিটাল ক্যাপিটাল 120 না ক্যাশ বলতে ক্যাপিটাল বাড়বে ক্যাশ মানে যেটা তোমার বাকি থেকে বাড়বে ওটার মধ্যে বাকি যে অ্যাকাউন্ট ছিল ওই জায়গাতে 750 আছে এটা হচ্ছে স্যার আমার কাছে কাইটা সেটা আমি ঠিক আছে বুঝতে পারছি এখানে কাহিনীটা হচ্ছে বাকি থেকে 120 টাকা আমাকে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পর সেটা আমার ক্যাশ হয়েছে তাহলে আগের যে একটা অ্যাকাউন্ট ছিল 750 ওখান থেকে 120 টাকা আমাকে কমে যাবে ওইভাবে দেওয়া হবে এটা তোমার 10 নাম্বার থাকে এখন 10 নাম্বার না তুমি একজন অ্যাকাউন্টিং হিসাবে যে নিজে অ্যাকাউন্টিং বা ডিজিটাল হিসাব করবা তোমাকে এইভাবে সমস্ত ট্রানজাকশনগুলো এই ক্ষেত্রে নিয়ে আসবা নিয়ে আসার পরে ইউপি করার পরে লাস্টে যে রেজাল্ট দাঁড়াবে এই ইউপি এক্স প্লাস এ মানে কি অ্যাসেট এর মানে লায়াবিলিটি ওই মানে ওনার সিকিউরিটি এই দেখো 6820 আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 630 ইকুইপমেন্ট হচ্ছে 5000 এটা যোগ করলে আর এই সাইডে লায়াবিলিটি আর সিকিউরিটি যোগ করলে হয় 250 আর 12200 এটার সমান হয় যদি সমান না হয়ে থাকে তাহলে তোমার অঙ্ক হয় নাই তোমার রেকর্ডিং ঠিক হয় নাই বক্তব্য ঠিক হয় নাই ঠিক আছে এক করে দিই জি স্যার সমান করে দেব স্যার সমান সমান আছে ক্লিয়ার কি না জি স্যার এই 10টা বলছিলেন আরেকটা বাকি আছে স্যার আচ্ছা 10 আরেকটা দিয়ে দিব মাঝখানে বিভিন্ন খরচ দিয়ে দিও তাই না খরচ তাই না দুইবার আগে দোকান থেকে দুইবার হতে পারে কিন্তু তোমার বাস্তবে আসলে এই 9টা ট্রানজাকশন করতে পারো এগুলোর মধ্যেই সব ট্রানজাকশন হয় বুঝছো অনেক পরীক্ষা করে কি স্যার এটা চেঞ্জ করে না স্যার এইভাবে দিয়ে এইভাবে মানে কি যত কিছু ফিগার আছে চেঞ্জ হয় পরীক্ষায় ট্রানজাকশন দেখলে জি স্যার পরীক্ষা কিন্তু শুধু ফিগারগুলো চেঞ্জ হবে ট্রানজাকশন দেখলে মানে মূলগুলো স্যার ফিগার চেঞ্জ নাই স্যার ট্রানজাকশন চেঞ্জ হলে কোন জায়গায় দিব পেস্ট লেগে দিতে পারে আর কোশ্চেন হচ্ছে 250 টাকা কি এটা আমার ব্যয়টা কি বাকি ছিল 250 টাকা ওই ব্যয়টা কি বাকি ছিল আমার ওই যে অ্যাকাউন্টস পেয়েবল 250 প্লাস হ্যাঁ বাকি ছিল হ্যাঁ এটা বাকি বিজ্ঞাপন হয়েছিল না 250 টাকা তো অ্যাডভার্টাইজিং কস্ট এটা বাকিতে বিজ্ঞাপন এটা তো বাকিতেই তো বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে হ্যাঁ বাকিতে বিজ্ঞাপন ভাই টাকা ভাই এইজন্যই কেস তো কমে নাই হ্যাঁ আরে ক্লিয়ার সবাই জি স্যার তোমাকে গেছি স্যার 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 আমি তো আজকে ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করলাম আগে যে থিওরিগুলো পড়ানো হয়েছে এগুলো স্যার আমাদের গ্রুপে দেওয়া আছে গ্রুপ বলতে আমাদের ক্লাসরুমে দেওয়া আছে ভাবছি কমিউনিকেশন হচ্ছে যে এগুলো বললাম না কমিউনিকেশন আচ্ছা এখন আপনি দুই ক্ষেত্রে আসছেন এখন ইনকাম তৈরি করতে হবে না তাই না এখন এই হ্যান্ড থেকে ইনফরমেশন গুলো নিয়ে এই যে ডিমার্সের ঘর থেকে নিয়ে তুমি ওই যে 5টা যে কমিউনিকেশন আরেকটা কাজ তারপরে ইনকাম স্টেটমেন্ট তাই না শোনো ইনকাম স্টেটমেন্টে কি যায় বলো তো ক্যাশ স্যার আয় আর ব্যয় স্যার আয় আর ব্যয় যায় এখানে আয় কোনটা 5100 যে রেভিনিউ যেটা 100 আর হলো 750 এই দুইটা হচ্ছে ইনকাম এই দুইটা যোগ করে তোমার প্রত্যেকটা স্টেটমেন্টের উপরে কি
লিখবা ব্যারন্স কোম্পানির নাম ব্যারন্স কোম্পানি তারপরে নিচে যে স্টেটমেন্ট তৈরি করবে ইনকাম স্টেটমেন্ট তারপরে নিচে লিখবা ফর দ্য মান্থ অফ কি যেটা আমরা করছি তাই না ওইটা লিখবা তারপরে তুমি সমস্ত ইনকামগুলো এই যে রিফ্লেকশন যেটা সম্বন্ধে এটা যোগ করবে ইনকাম লিখবা আর এক্সপেন্ডিচার সাইডে কি লিখবা এই যে আরো যে 400 আর হচ্ছে তোমার 2000 এর স্যালারি এই জন্য বলছি এগুলো লিখতে লিখতে হবে তারপরে তোমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এগুলো লিখলাম লেখার পরে ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করে যেটা আসবে এই হচ্ছে নেট ইনকাম তাহলে তোমার ইনকাম স্টেটমেন্ট হয়ে গেল এটা কোনো স্যাম্পল দেন না স্যার কোন একটা एग्जांपल থাকলে বা কোনো চার্ট থাকলে দেখাইলে আমাদের জন্য সুবিধা এটা স্টেটমেন্ট করতে হবে হ্যাঁ ওইটাই আমাদের অ্যাকাউন্টিং শেষ একদম সুদা এই যে কমিউনিকেশন করা আচ্ছা নেট ইনকাম উইল রেজাল্ট ডিউরিং এ টাইম পিরিয়ড when কখন নেট ইনকাম দেখা যাবে এটা পড়াই আছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের নেট ইনকাম কখন হবে যখন রেভিনিউ এক্সিড এক্সপেন্স খরচ কি অতিক্রম করবে রেভিনিউ ইনকাম সাইজটা বেশি হবে বা নেট ইনকাম দুই সেকেন্ড তোমার আচ্ছা এগুলো বুঝে নিও আচ্ছা আমরা এই যে স্যাম্পলটা পাই এই যে ইনকাম স্টেটমেন্ট দেখতে পাচ্ছ তোমরা ইনকাম স্টেটমেন্ট জি স্যার দেখতে পাচ্ছি এই যে এইভাবে দেখবা ব্যালেন্স রিপোর্ট সব ইনকাম স্টেটমেন্ট কোনটা মাস এন্ড রেভিনিউ লিখবা সবগুলো স্টেটমেন্ট করে তারপরে রেভিনিউ লেখা এই যে 5100 কত ছিল আর 720 থেকে 5850 ঠিক আছে আর এক্সপেন্সের করে ওই যে বক্সিনা ডিমান্ড করে লিখলো ভাইয়া সুবিধা হইছে কি এই যে স্টেটমেন্ট করার সময় এক্সপেন্স থেকে স্যালারি এক্সপেন্স দিয়ে লিখবা রেন্ট 400 আর অ্যাডভার্টাইজিং 250 এই তিনটা যোগ করলে হয় 2650 তাহলে তোমার নেট ইনকাম কত হইছে টোটাল রেভিনিউ 5850 এর থেকে এক্সপেন্স 2070 বাদ দিলে যেটা হচ্ছে যে নেট ইনকাম 3200 ক্লিয়ার এত হিসাব করে 3200 টাকা জি স্যার কে পারবে না পরীক্ষা না ভালো সার্ভিস রেভিনিউ 5850 এটা স্যার বুঝি নাই স্যার এটা হচ্ছে ওই যে তোমার দেখো আবার একটু যায় স্টেটমেন্টে যায় যে রেভিনিউ এর থেকে তো সব নিবা এই প্লেস সব নিবা 5100 হলো এর রেভিনিউ আরো আছে রেভিনিউ 750 আরেকটা আছে 750 টাকা স্যার এই দুইটা যোগ করলে হয় 5850 ঠিক আছে এটা হচ্ছে টোটাল রেভিনিউ আর এক্সপেন্স তো যে দিলাই যে হাউস রেন্ট 400 স্যালারি 2000 আর অ্যাডভার্টাইজিং কস্ট 250 স্যার ওটার সাথে তো ওই 120 ও যোগ হবে স্যার তাহলে হবে স্যার 120 যোগ হবে না তো 120 কে স্যার ওই ড্রয়িং কোথাও আসবে না স্যার আচ্ছা আচ্ছা 120 আছে হ্যাঁ স্যার স্যার যে পার্সোনাল ইউজের জন্য যে $1000 তুলছিলাম ওইটা কোনো জায়গায় আসবে না হ্যাঁ ওইটা আছে নাই খরচ আমি বলি মালিকের হিসাব তো দেখো প্রেস্টিজিয়া যদি খরচ দেয় না এটা ওই উনারশিপ স্টেটমেন্ট আমরা করবো না ওইখানে আমরা মালিকের বাদ দিয়ে বুঝছো এটা খরচ ঠিক আছে এটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো না এটা একটা মালিকের হিসাব সম্মান করবো এই জন্য আমরা মালিকের ক্যাপিটাল থেকে উনারশিপ স্টেটমেন্ট করবো তখন আমরা এটা মাইনাস তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট শেষ এবার আমরা কোনটা ব্যালেন্স মানে কি মালিক কত টাকা ইনভেস্ট করছে ওটা মালিক কত টাকা টিকিট পার্সোনালি খরচ করছে ওটা আসবে এই যে আসছে দেখো প্রত্যেকটা স্টেটমেন্ট করে লিখবা ব্যালেন্স শিট সব নেক্সট স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ এপ্রিল তাহলে শেষ করা কিছু আর পাঁচ স্যার এগুলো কি দিতে হবে ওই টেবিলের সাথে এটা হচ্ছে পরীক্ষা যদি আসে যে অ্যানালাইসিস করো এবং ইনকাম স্টেটমেন্ট তৈরি করো অথবা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট তৈরি করো সাথে তাহলে তো তোমাকে এটা করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি সব ডেটা অ্যাকাউন্টিং এ শিখে ফেলো না পরীক্ষা আসবে না বাস্তবে তো ব্যাগ লাগাইতে পারবে না প্রসেস তো জানা যায় একটু কষ্ট করে আচ্ছা যাই তাহলে ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা দেখো তোমার ওনার সিকিউরিটি
স্টেটমেন্টে কি আছে মালিকের ক্যাপিটাল আছে এই ইনভেস্টমেন্ট না এখানে প্রথম দেখছে ব্যালেন্স ক্যাপিটাল মে মাসের 1 তারিখে প্রথম যে কাজটা শুরু করতে 1 তারিখে তার কোনো ক্যাপিটাল ছিল না তারপরে সে ইনভেস্ট করছে 10,000 তাই 10,000 এর সাথে আমাদের ইনকাম স্টেটমেন্টে যে ইনকাম হচ্ছে বছরে 3,200 এটা যোগ হবে কারণ ক্যাপিটালের সাথে 3,200 তাহলে বাদ 13,200 তারপরে এর থেকে লেস করছি আমরা 1,000 ওই আমাকে এক্সাম্পল করব যে স্যার মান্থলি ডেবিট খরচ আসে এই যে এই ইনার্সি টা মাইনাস 1,000 ঠিক আছে তাহলে 12,000 ব্যালেন্স ক্যাপিটাল 31 তারিখে ক্যাপিটাল হচ্ছে এত পুরো অ্যাক্টিভিটি ক্লিয়ার তোমাদের কাছে ইয়েস স্যার ক্লিয়ার তোমার নিজের বললে একবার হচ্ছে তাহলে দুইটা স্টেটমেন্ট শেষ আরেকটা হচ্ছে ব্যালেন্স শিট আচ্ছা ব্যালেন্স শিটে কি কি আছে বলো তো সমস্ত অ্যাসেট এবং সমস্ত লায়াবিলিটি এটা সম্পত্তি ও দায় আসবে স্যার ওইটা হলো সবচেয়ে সুন্দর হচ্ছে ব্যালেন্স শিট করা তোমার ওই যে আমরা যে অ্যানালাইসিস করছি না এই যে এগুলো আছে এই যে অ্যাসেট ব্যালেন্স শিটে কি যায় সমস্ত অ্যাসেট অ্যাসেটের আন্ডারে কি কি আছে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ইকুইপমেন্ট এগুলো সব যাবে ব্যালেন্স শিটে অ্যাসেট আর ব্যালেন্স শিটের লায়াবিলিটি আর ইনভেস্টমেন্ট কি যাবে এই যে অ্যাকাউন্টস পেয়েবল যাবে আর ইকুইটি যাবে তার মানে দেখো এইটা হুবহু কপি পেস্ট করবা ব্যালেন্স শিটে তোমার টেবিল অ্যানালাইসিস দেখো ওখানে অ্যাসেট লিখবা আর নিচে লিখবা ক্যাশ ক্যাশের নিচে লিখবা অ্যাকাউন্ট রিসিভেবল এর নিচে লিখবা ইকুইপমেন্ট ঠিক আছে ক্যাশ লিখে কত টাকা 6,820 টাকা 500 টাকা অ্যাকাউন্ট এর নিচে লিখবা অ্যাকাউন্ট রিসিভেবল 500 লিখবা 630 এর নিচে লিখবা ইকুইপমেন্ট 500 লিখবা 5,000 এটা গেল অ্যাসেট ব্যালেন্স শিটে লায়াবিলিটি হচ্ছে কি লায়াবিলিটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল এর 275 আর ক্যাপিটাল লেখা কত 12,200 ঠিক আছে হয়ে গেল তোমার ব্যালেন্স শিট কপি পেস্ট আমি আবার যাচ্ছি পেলে ব্যালেন্স শিট এই যে এটা হচ্ছে ব্যালেন্স শিট দেখছো উপরে লেখা ব্যালেন্স শিট 100 ব্যালেন্স শিট কোন সময়ের জন্য মেইন ভ্যালু এই যে অ্যাসেট লেখছো অ্যাসেট লিখে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ইকুইপমেন্ট ওই যে তোমার ইতে টেবিল অ্যানালাইসিস এর তিনটা নিয়ে আসছে আচ্ছা টাকাগুলো 5% লিখলাম আর লায়াবিলিটি কি ছিল অ্যাকাউন্ট পেয়েবল 250 আর ইউনিভার্সিটি কত ছিল 12,200 তাহলে 250 আর 12,200 যোগ দিলে 12,450 করে অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ব্যালেন্স শিট শেষ কঠিন লাগছে না স্যার থ্যাংক ইউ স্যার বুঝলাম বুঝছো না বাস্তব তোমরা এটা করবা আরেকটা লাস্টে যেটা দিলে স্যার এইভাবে ইস্যু রাখবো হ্যাঁ আচ্ছা লাস্টে যেটা একটু আমাদের থেকে যায় সেটা হচ্ছে কি তোমার এই যে উনার এইটাতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর কোনো বলছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাতে শুধু ক্যাশে যত ট্রানজাকশন আছে সবগুলো আসছে বুঝছো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশে যত ট্রানজাকশন সব আসছে বাকিগুলো আসে না বাকি কি ছিল আমাদের অ্যাকাউন্টে কত 250 টাকা ছিল ওটা আসবে না তারপর আমার বিল ছিল 750 টাকা ওগুলো আসে না কারণ ক্যাশ না ভিতর ক্যাশ ফ্লো বাকি না ক্যাশ ফ্লো তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তিনটা ভাগ আছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ওই যে টেবিল অ্যানালাইসিস আছে না ওই তিনটা ভাগকে তুমি ডিসকাস করে দিলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস মানে ক্যাশ রিসিভ কত করছে কাস্টমার থেকে 5,220 মানে কি হবে 5,100 আর হলো ক্যাশ পাইছে 120 5,200 ওই 750 কিন্তু আসে না আর ক্যাশ পে শুধু 120 টাকা আইছে স্যার হ্যাঁ ক্যাশ দিয়ে আসছে আর ক্যাশ পেলে তোমার অ্যাডভার্টাইজিং ক্যাশ কস্ট আসে না এটা 2,400 ঠিক আছে তাহলে ক্যাশ প্রোভাইডেড বাই অপারেশন 5,220 থেকে যেহেতু ক্যাশ পেড করছে 2400 মাইনাস দেওয়ার পরে 2,820 এটা ক্যাশ প্রোভাইডেড বাই অপারেশন এবার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং ইনভেস্ট কত করতে যে ইকুইপমেন্ট কিনছে না ক্যাশ 5,000 এর জন্য মাইনাস 5,000 আচ্ছা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ইনভেস্টমেন্ট বাই ওনার 10,000 মালিক উঠাইছে 1,000 মাইনাস দিচ্ছে তাহলে ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং 9,000 10,000 থেকে 1,000 বাদ গেলে 9,000 তাহলে নেট ক্যাশ তাহলে সবগুলো যোগ যেগুলো প্লাসের আছে 2820 যোগ প্লাসের আছে 9,000
6,800 এই তোমার ক্যাশ করতে এটা অনেকের কাছে থাকবে তোমরা একটু পড়ো অমৃত দিয়া তাহলে বুঝবে তাহলে তোমাদের কিন্তু অ্যাকাউন্টিং শেষ এখন একদম স্যার মাত্র 6,820 টাকা এত টাকা হিসাব করে হ্যাঁ ক্যাশ ক্যাশ আছে থাকবে না তাহলে সবাই মানে মোটামুটি আমরা স্যার এটা কয় মার্ক থাকবে স্যার এটা হচ্ছে তোমাদের তো পুরা না হতে পারে 10 মার্ক আর বাবা শুধু 10টা গ্রাম ডিস্ট্রিবিউশন স্যার পরের গুলো দিবেন না স্যার যাই হোক তোমরা শিখে রাখো তোমাদের জি স্যার শিখে রাখো আচ্ছা তোমাকে তাহলে আমাদের মোটামুটি অ্যাকাউন্টিং কিন্তু তিনটা কাজ শেষ আইডেন্টিফিকেশন রেকর্ডিং এবং কমিউনিকেশন শেষ কিন্তু থেকে যারা সায়েন্সটা আসতে কাজটা স্যার অঙ্কগুলো ব্যতীত স্যার আর কি ধরনের প্রশ্ন থাকবে স্যার বৈশিষ্ট্য ক্লাসে যেগুলো বুঝতে একটু আর তো ভাই স্যার সিঙ্গল ক্লাস পাওয়ালে আজকে ফার্স্ট স্যার এর জন্য জিজ্ঞাসা করলাম স্যার আচ্ছা আচ্ছা তোমরা ওই যে চ্যাপ্টার 1 এবং 2 পড়বা এগুলা থেকে ছোট ছোট কোশ্চেনগুলো পড়বা হ্যাঁ এগুলো আসবে আচ্ছা তাহলে আগামী 11 তারিখ আমাদের নেক্সট ক্লাস না 13 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু লাস্ট ক্লাস হচ্ছে আমাদের 11 তারিখে আমরা 11 তারিখে আমাদের ভাইবা হবে ক্লাস টেস্টে যে 10 মার্ক থাকে এটা আগামী ক্লাসে যারা থাকবে ওরা পাবা আর যারা পাবে থাকবে না ওরা পাবে না তাদের সবাইকে ক্লিয়ার একটু কাইন্ডলি জানাই দিও যে আগামী ক্লাসে অবশ্যই থাকতে হবে এবং সবাই যার যার এটা ওপেন করবা আমি যেমন যে চ্যাপ্টার 1 এবং ক্লাসরুমে স্যার লিংকটা দিলে ভালো হয় স্যার ভাইবাটা কিভাবে নেবেন ভাইবা কি অডিও না ভিডিও স্যার অডিও ভিডিও সব একসাথে হবে কারণ দেখো না স্যার ভিডিও দ্বারা অনেকেই পারবে না স্যার অডিওই নেন কারণ হচ্ছে নেটের প্রবলেম গ্রামে থাকি তো ওই নেট হইটা আমরা দেখবো ভিডিও দিলে তো সব দেখা যাবে না যাই হোক হ্যাঁ আমরা সেদিন দেখবো পর্যন্ত আমরা তো আছি আমরা তো সবাই মানুষ স্যার আপনি তো কোশ্চেন করবেন অ্যানসার গুলো আমরা কিভাবে দেব এখানে তো সবাই আমরা এক থাকবো এই যে একবারে সেদিন আমি তো রুল কল করতেছি সেদিন রুল কল করবো সেদিনে যারা উপস্থিত থাকবে মোটামুটি ধরতে যে ক্লাস ছিল ওগুলো তো সবাই বুঝতে পারছি রোল কল করলে সেই অ্যানসার দিবে কি জাতীয় প্রশ্ন স্যার প্রশ্নগুলো একটু বলেন স্যার কি জাতীয় শর্ট কোশ্চেন থাকতে পারে তাই প্রশ্নগুলো একটু বলি তোমাদের সময় এই স্যার সময় আছে স্যার অসুবিধা নেই স্যার বলেন আচ্ছা তাহলে মোটামুটি আমাদের যে আমরা আচ্ছা আমার উপরে আমরা যে সাবজেক্টটা পড়তে সাবজেক্টের নাম অ্যাকাউন্টিং আচ্ছা তারপরে আর আমরা যে টেক্সট বুকটা ফলো করতেছি ওই টেক্সট বুকের নাম অ্যাকাউন্টিং স্যার আমরা যে একটা টেক্সট বুক প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হ্যাঁ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ঠিক আছে রাইটার কে স্যার তিনজন রাইটার আছে এর মধ্যে কাইসের বই আমরা বলি কাইসের বই ওয়েগান কাইসেন জিমেল এগুলো ঠিক আছে তারপরে হু ইজ দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং লুকা লুকাস হ্যাঁ বানান করতে বেসি বানান করে পারি স্যার বেসি বানান করতে PACIOLI হ্যাঁ বেসি ঠিক আছে কত সালে সে ফাদার অফ অ্যাকাউন্টিং 1447 না না ভুল করছে 1499 স্যার আচ্ছা তারপরে বলো হোয়াট ইজ অ্যাকাউন্টিং স্যার বাংলায় বলবো হার্ট অফ ফিটনেস না না বাংলা কি পরীক্ষা দিবা পরীক্ষাটা বাংলা দিবা বাংলায় মনে আছে স্যার অ্যাকাউন্টিং ইজ দ্য হার্ট অফ আমি যেটা পড়াচ্ছি অ্যাকাউন্টিং ইজ দ্য হার্ট অফ বিজনেস অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ এটা বুঝতে হবে না এটা তো বুঝতে হবে জি স্যার অ্যাকাউন্টিং ইজ দ্য হার্ট অফ the language of business accounting is hard of business accounting আর কইরা সার্ভিসেস আরো ভালো হয় accounting is an information system that identifies recording and communicating the economic events of an organization to its systems তারপর কোশ্চেন থাকবে who uses accounting data কারা কারা ইউজ করে
there are two broad groups, একটা হচ্ছে internal users আর একটা external users. Internal users কারা কারা? হ্যাঁ, এগুলো শিখে নিবা বইয়ে তোমাদের ইতিহাস আছে। external চারটা হচ্ছে internal users আর ছয়টা হচ্ছে external users বাইরে। আচ্ছা, তারপরে আমরা করছি কি বিল্ডিং ব্লকস অফ অ্যাকাউন্টিং, তাই না, ইথিক্স অফ অ্যাকাউন্টিং, তারপরে করছি তোমার মনিটারি ইউনিট অ্যাজাম্পশন, ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন, তারপরে আর কি আরেকটু আস্তে আস্তে বলেন স্যার, ভুলে গেছি। মনিটারি ইউনিট অ্যাজাম্পশন, ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন, তারপরে তোমার what is the basic accounting equation, what is the basic accounting equation, হ্যাঁ পারি স্যার। what is the basic accounting equation পারো না? Asset equal to liability plus owner's equity. Assets equal to liabilities plus Owner's equity. আচ্ছা, asset এর উদাহরণ কি জিজ্ঞেস করি? কার্ড অফ অ্যাকাউন্ট বলে asset এর কি কি আছে? Yes. Capital. হ্যাঁ ক্যাপিটাল তো asset না, না না, sorry. Yes. Land, building, plants and machinery, furniture. ওই চার্ট অফ অ্যাকাউন্ট আছে না, চার্ট অফ অ্যাকাউন্ট আছে তোমাদের কি আছে গুগল ক্লাসে দেওয়া আছে, চার্ট অফ অ্যাকাউন্ট মুখস্থ করে দাও তাহলে শিখতে ভালো হবে। asset এর আন্ডারে আমি জিজ্ঞেস করতে পারি পাঁচ করে Motor vehicle, cars. আর লায়াবিলিটি আন্ডারে কি আছে? Liability আছে loan, mortgage loan. হ্যাঁ, আমরা যেগুলো পড়াইছি এগুলো ইজি অ্যাকাউন্ট গুলো নোটস গুলো দুইটা পড় লাগে, তারপর বাকি গুলো। আচ্ছা, আচ্ছা, তারপর উনার সিকিউরিটির আন্ডারে কি অ্যাকাউন্ট আছে? owner's equity, Capital. capital, share premium, আর ক্যাপিটাল ড্রয়িং মাইনাস। আচ্ছা, তারপরে আর কি এক্সপেন্স? এত তো মনে থাকবে না স্যার, না দেখি কি এত মনে রাখতে পারবে স্যার। এক্সপেন্সের আন্ডারে কি আছে? কমন এক্সপেন্স হচ্ছে হাউস রেন্ট, স্যালারি এক্সপেন্স, তারপর ইউটিলিটি এক্সপেন্স, ট্যাক্স এক্সপেন্স, এগুলো আছে। আর ইনকামের ব্যবসা ধরন অনুযায়ী কি কি নাম আছে? হ্যাঁ, সেলস, রেভিনিউস, ইন্টারেস্ট, তারপর কমিশন, ঠিক আছে এগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করতে পারি যে থ্রি গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, what are the three golden rules of accounting? এটা শিখতে হবে না, করতে হবে এটা। as per three golden rules of accounting আছে, তিন ধরনের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট হলে ডেবিট কত হবে? ডেবিট রিয়েল অ্যাকাউন্ট হলে ডেবিট হোয়াট কামস, ক্রেডিট হোয়াট গোজ আউট। তারপরে nominal account হলে debit all expenses and losses, credit all income and revenue. এই তো আর কি আছে? এই তো আচ্ছা, জানার ট্রানজাকশন, what is transaction? ট্রানজাকশন আরে অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরে কি what is জার্নাল? জার্নাল বুক অফ অরিজিনাল এন্ট্রি অথবা জেনারেল লেজার জার্নাল। তারপরে জার্নালের ফরম্যাট কি মনে আছে? জার্নালের যে ফরম্যাট হচ্ছে উপরে লেখা জেনারেল জার্নাল, তারপরে কলাম পাঁচটা কলাম হয়, ডেট, অ্যাকাউন্ট আছে, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ঠিক আছে। ডেবিটের আগের অ্যাকাউন্টের ট্রানজাকশন হলে ডেবিটের অ্যাকাউন্টটা আগে লিখবা, তারপরে ক্রেডিটেরটা একটু নিচে ডান দিকে সরায় লিখবা, ক্রেডিটেরটা আগে লিখবা, ডেবিটেরটা তারপর ক্রেডিটের, ঠিক আছে। ও জার্নালে আমি আজকে বলি, আজকে যে অ্যানালাইসিস করছি না, যে ডেবিট মাইনাস প্লাস করছি, তারপরে ক্রেডিট থেকে মাইনাস করছি, তো জার্নালে তোমার জার্নালে হচ্ছে যেটা ডেবিট এর ডেবিট আর ওগুলো লেখা আর কি, যেটা তোমার জার্নালে গেলেই দেখতে পারবে, ঠিক আছে। যেহেতু টেবিল অ্যানালাইসিস এগুলো আমি করাইছি, এগুলো জার্নালে এগুলোই থাকবে জার্নালে। কাজেই তোমাদের 30 মার্ক যেটা একদম সবাই 30 পাবে, ঠিক আছে। এই তো এইগুলোই থাকবে, পারবো না এগুলো? জি স্যার, সময় ইনশাআল্লাহ নাকি স্যার? হ্যাঁ, পরীক্ষার সময় সময়টা একটু বেশি দেন স্যার। জি স্যার, পারবো। পরীক্ষা মিড টার্ম পরীক্ষায় ও আচ্ছা, সময় বেশি দিলে এত বেশি সময় দেওয়া যাইব নাকি? সবাই স্যারে একটু
পরীক্ষাতে না সময় আসলে বেশি লাগে না, পারলে বুঝছো? তোমার তিনটা কোশ্চেন থাকবে, এটা এক ঘন্টার মধ্যে না, আর তোমাদের পরীক্ষা নিশ্চয়ই 1.5 ঘন্টা থাকবে, আবার আধা ঘন্টা মানে সাবমিটের সময় দিতে হবে। স্যার সাবমিটের সময়টা একটু বাড়াইতে হবে স্যার, আধা ঘন্টায় হবে না স্যার। আসলে পরীক্ষাটা আধা ঘন্টা হয় না স্যার, নেটের আচ্ছা, সমস্যা স্যার। এই যে বড় কথা হলো পরীক্ষাতে তোমরা জানো সবাই ভালো দিবে শিখতেছো, এটা একটা সুযোগ আর কি, যে তোমরা যে অ্যাকাউন্টিং শিখতেছো বাস্তবে তোমরা আসলে অ্যাকাউন্টিং পারবে কিনা এটাই শিখা হয়, বুঝছো? তোমাদের কাজে লাগছে, আর এটাই আসল। হ্যাঁ, পরীক্ষা তো সবাই ইনশাআল্লাহ ভালোই করবে। তাহলে সবাই ভালো থাকো।